গল্প হৃদয়স্পর্শী প্রেমাস্তা। লেখনীতে আসমিনা খাতুন রিনা। তৃতীয় পর্ব। সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করছে তালুকদার পরিবার। খাবার চিবানো শব্দ ব্যতীত আর একটাও টু শব্দ নেই কারোর মুখে। লতিফ সাহেবের মুখ ভারী হয়ে আছে। আয়াতকে কোনো কিছু বলেননি তিনি। পরের মেয়েকে কি বা আর বলবেন, যেখানে ওনার একমাত্র ছেলেকে আটকাতে পারলেন না। তবে ছেলের প্রতি জন্মেছে আকাশ সমান অভিমান। আয়াত খাচ্ছে কম, খাবার নিয়ে নাড়াচাড়া করছে বেশি। সেদিকে আর চোখে জুনেদ একবার তাকায়। অতঃপর ড্যাডের দিকে তাকিয়ে সকলের অগোচরে দীর্ঘশ্বাস ফেলে। লতিফ সাহেব সবার আগে খেয়ে উঠে পড়লেন। তিনি চলে যেতেই দাদিন আয়াতকে উদ্দেশ্য করে বলেন, মেয়ে তুমি তো দেখছি কিছুই খাচ্ছ না। এই শরীরে এখন যদি তোমার পেটে বাচ্চা আসে নির্ঘাত সেই বাচ্চা অপুষ্টি হবে। আর শোনো মেয়ে, বাচ্চা নিতে একদমই গাফিলতি করবে না। আজ পারলে কালকে যাবে না। জুনেদ কেবলই পানি পান করছিল। এমতাবস্থায় সকলের সামনে তার দাদিনের এহেন ব্যাপাস কথা শুনে কাশি উঠে যায় তার। তা দেখে কাহিরা তালুকদার তড়িৎ চেয়ার ছেড়ে উঠে ছেলের পিঠে ও মাথায় হাত বুলাতে থাকেন। এদিকে আয়াতের মুখ হয়েছে দেখার মতো। তার তো ইচ্ছে করছে টেবিলের নিচে ঢুকে যেতে। সে ভাবছে এই বুড়ি তো অতি ফার্স্ট। কাল বিয়ে হতে না হতে আজ তার বাচ্চা চাই। ফোকা ফোকা ইংরেজটা নিশ্চয় এই ঠোঁট কাটা বুড়িটার মতোই হয়েছে। দাদি তুমি না ভাবিকে মেনে নাওনি? চঞ্চলিত স্বরে জিজ্ঞাসা করল যারা। তো তোর কি মনে হয় আমার চাঁদের টুকরো নাতিটার পিছনে দোজবরে টকমা লাগাতে বসে থাকবো? তীক্ষ্ণ স্বরে কথাগুলো বলে আস্তে করে চেয়ার ছেড়ে উঠে সেখান থেকে চলে গেলেন দাদিন। জুনেদ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে রুমে বসে আছে। সে ভেবেছিল আজ সে আর আয়াত একসাথে যাবে। কিন্তু তার মোমো তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছেন, বৌমার চাকরি নিয়ে ওনার কোনো সমস্যা নেই। তবে এখন 1 মাস তিনি আয়াতকে অফিসেরও মুখ হতে দেবেন না। নিমেষেই জুনেদের চোখ মুখ শক্ত হয়ে যাচ্ছে। বারংবার সে তার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। এমতাবস্থায় রুমে আসে আয়াত। তাকে দেখা মাত্র তড়িৎ তার কাছে চলে যায় সে। অতঃপর তার বাহু শক্ত করে চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে সমস্যা কি আপনার? কখন বলেছি রুমে আসতে? এখন সময় হলো আসার। এতক্ষণ কি করছিলেন নিচে? জুনেদের শক্ত হাতের চাপে বাহুতে ব্যথা পাচ্ছে আয়াত। যার ফলস্বরূপ মুখ দিয়ে মৃদু স্বরে আর্তনাদ বেরিয়ে আসে তার, আহ। অতঃপর সেও জুনেদের মতো করেই দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে কেন বলবো? আপনি বাধ্য আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে। বিকজ আমি ওর হাজবেন্ড। ফার্স্ট টাইম বলে ছাড় দিচ্ছি। তবে ভাববেন না ছেড়ে দিচ্ছি। আমাকে ইগনোর করার চিন্তা কল্পনাতেও আনলে বিনিময়ে আপনাকে ভয়ঙ্কর মাশুল চুকাতে হবে। গট ইট? কথাগুলো হিসহিসিয়ে বলে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে যায় জুনেদ। গন্তব্যস্থল তার অফিস। এদিকে রাগে ফুঁসছে আয়াত। এই লোক কি ভেবেছে কি তার সাথে যা ইচ্ছে তাই করবে? আর সে সব কিছু মুখ বুজে সহ্য করবে? উহু, কক্ষনো না। এসব ভাবতে ভাবতে বারান্দার দিকে পা বাড়ায় মেয়েটা। করিম সাহেব ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন মেয়েকে সাথে নিয়ে। একটু আগে ওনারা ব্রেকফাস্ট সেরেছেন। ড্যাডি তুমি আজ অফিসে না যাওয়ার প্ল্যানে আছো রাইট? কথাটা বলেই খিলখিল করে হেসে ওঠে লিজা। মেয়েকে এতটা খুশি দেখে একরাশ খুশির তরঙ্গ খেলে যায় করিম সাহেবের বুকে। প্রত্যেকটা বাবাই চাই মেয়ের মুখে এই হাসিটুকু বজায় রাখতে। সেটা ওনার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। মামুনি জুনেদ তোমাকে সেই প্রথম থেকে বিয়ে করতে চায় না ব্যাপারটা জানার সত্ত্বেও তুমি আমাকে কেন জানাওনি? আচানক ড্যাডির এহেন প্রশ্নে মাথা নিচু করে নেয় লিজা। অতঃপর মিনমিনে স্বরে বলে, কিন্তু আমি তো চাই। শুধু তুমি চাইলেই হবে না বেটা। বিয়ের মতো পবিত্র বন্ধনে দুজনেরই মতো থাকা চাই। নয়তো বৈবাহিক জীবন সুন্দর হয় না। শান্তি মেলে না সেই সম্পর্কে। আর তুমি ভাবলে কি করে আমার একমাত্র মেয়ের বিয়ে দেব এমন একজনের সাথে যে কিনা তোমাকে পছন্দই করে না? তার মানে ড্যাডি তুমি জুনেদের সাথে আমার বিয়ে দেবে না? না। একরোখা উত্তর ওনার। কিন্তু ড্যাডি বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। দেখবে সেও আমাকে পছন্দ করতে শুরু করবে। সেটা সম্ভব নয় মামুনি। সে অলরেডি অন্য একজনকে পছন্দ করে। এবং গতকাল সে তাকে বিয়েও করে নিয়েছে। শুধু শুধু লতিফ সাহেব এতদিন আমাদের একটা মিথ্যে আশা দিয়েছিলেন।
ওনার মতো একজন মানুষ কিভাবে এমনটা করতে পারলেন? ভাবতেই রাগ লাগছে ওনার প্রতি আমার। ড্যাডির মুখে এহেন কথা শুনে দাঁতে দাঁত চেপে চুপ থাকে লিজা। সে তো জানতো জুনেদ ওই আয়াত না ফায়াতকে ভালোবাসে, কিন্তু তারা যে এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে তা কল্পনাও করতে পারেনি সে। ক্রোধে তার সারা শরীর জ্বলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। চক্ষু জোড়া রক্তিম বর্ণ ধারণ করছে ধীরে ধীরে। তবে মুখ দিয়ে একটা অটু শব্দ করল না লিজা। স্বাভাবিকভাবেই চলে গেল ওপরে। তা দেখে ভয় পেয়ে যান করিম সাহেব। মেয়ে তো ওনার এত শান্ত নয়। তবে কি এটা ঝড়ের পূর্বাভাস? নিজের মনের মধ্যে কথাগুলো বলে মেয়ের পিছনে পিছন তিনিও উপরে চলে যান। যারা খাটের হেডবোর্ডে বালিশ দিয়ে তাতে হেলান দিয়ে দুটো পা সোজাভাবে রেখে বা পায়ের ওপরে ডান পা উঠিয়ে নাড়াচ্ছে অনবরত। মুখে তার মিটিমিটি হাসি। পাশে সাইলেন্ট মোডে থাকা ফোনটা আলো জ্বলছে। সে সেদিকে তাকিয়ে দেখে সেখানে জ্বলজ্বল করছে প্রিয় শব্দটি। আমার ঘাড়তারা প্রিয়, এতদিন অনেক জ্বালিয়েছেন আপনি আমাকে। এবার কেমন লাগছে মিস্টার? কথাটা বলে আর দেরি করে যারা তড়িৎ কলটা রিসিভ করে নেয়। এই নিয়ে 3বার রওজা তাকে কল করেছে। এবার কল না ওঠালে যে তত্ত্বারা রওজা খেপে যাবে তা তার জানা আছে। তাই সে তড়িৎ ফোনটা কানে ধরতেই ওই পাশ থেকে বাজখাই গলায় রওজা বলে ওঠে। মেয়ে তোমার অদৃশ্য ডানা আমি অদৃশ্য কাঁচি দিয়ে ছেড়ে দেব। এত ওরার সাহস পাও কোথা থেকে? ইচ্ছাকৃতভাবে কলটা রিসিভ করছিলে না? না। রওজার শেষের কথায় দাঁত দিয়ে জিভ কাটে যারা। অতঃপর আমতা আমতা করে বলে, না মানে আসলে ওয়াশরুমে ছিলাম এতক্ষণ। যারার কথা রওজা কতটুকু বিশ্বাস করলো বোঝা গেল না। তবে আর কিছু বলল না ছেলেটা। চুপ হয়ে গেল একেবারে। এদিকে রওজাকে চুপ হয়ে যেতে দেখে সাহস বেড়ে যায় মেয়েটার। তাই সে আহ্লাদে স্বরে রওজাকে বলে, রওজা, শুনুন না। হুম, শুনছি বলো। ভারী স্বরে আস্তে করে বলে রওজা। আই ওয়ান্ট টু কিস ইউ। কথাটা বলেই মেয়েটা মুখে আওয়াজ করে ফোনের স্ক্রিনের ওপরে বড় করে চুমু বসিয়ে দেয়। উম্মুমা। ওদিকে রওজার কাশি উঠে যায় যারার কাণ্ডে। অতিকষ্টে নিজেকে সামলে কিছু বলতে নেবে, তার পূর্বেই শুনতে পায় ফোনের টু টু শব্দ। ক্লান্ত শরীর নিয়ে সন্ধে 7টা নাগাদ বাড়ি ফিরল জুনেদ। না, আজকে তার সারাদিনটা ভালো কাটেনি। সারাদিন এত এত কাজ আর ভালো লাগছে না তার। কথায় নতুন বিয়ে করে বউয়ের সাথে দুদিন সময় কাটাবে, তা না করে বউ রেখে তাকে অফিস সামলাতে হচ্ছে। অকারণেই মেজাজ তার খিটখিটে হয়ে আছে তার। কাল থেকে সে বউকে সাথে করেই অফিসে যাবে। কোনো ছুটি নেই মেয়েটার। খিটখিটে মেজাজ নিয়ে নিজের রুমে প্রবেশ করতেই একরাশ অদৃশ্য মাতাল হাওয়া মৃদুভাবে ছুঁয়ে গেল তার সারা শরীরে। সাথে কেঁপে উঠল তার পুরুষ সত্তা। সঙ্গে সঙ্গে আঁখি জোড়াবন্ধ করে নিল জুনেদ। আবার খুলেও ফেলল তখনই। কোনো এক ঘোরের মধ্যে চলে গেছে সে। চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে এক পা করে এগিয়ে চলেছে জুনেদ। দৃষ্টি তার স্থির হয়ে আছে বিছানার উপরে এলোমেলো ভাবে শুয়ে থাকা তার অর্ধাঙ্গিনীর উদ্রের স্পর্শকাতর স্থানে। যেখানে সে অল্প একটু ছুঁয়ে না দিলে শান্তি পাবে না। তীব্র মন খারাপ নিয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে ভিড় করে আয়াতের বড় বড় হরিণী নয়ন জোড়াতে। গভীর রাতের ন্যায় বেঘোরে ঘুমোচ্ছে মেয়েটা। যার ফলশ্রুতিতে এলোমেলো তার বস্ত্র। চ্যাপ্টা করে নেওয়া আঁচল গুটিয়ে সরু হয়ে বুক থেকে কাঁধ বরাবর আছে। তবে দৃশ্যমান হয়েছে তার মেদহীন কোমল মসৃণ উদর। সেদিকে তাকিয়েই জুনেদের জীবন যায় যায় অবস্থা। সে এক পা করে এগোতে এগোতে চলে আসে আয়াতের একেবারে সান্নিধ্যে। হাতে থাকা দরকারি ফাইলটা ছেড়ে দেয় আনমনে। যার ফলস্বরূপ সেটা ঝপাত করে পড়ে মেঝেতে। সেই আওয়াজেও ঘোর কাটে না জুনেদের। সেই গিয়ে খাটের একপাশে বসে। আয়াতে উদ্রের অতি নিকটে। অতঃপর হাত বাড়ায় সেদিকে। মৃদুভাবে কাঁপছে তার হাত। দাজুনের তালুকদারের হাত কাঁপছে বউকে সামান্য ছুঁয়ে দিতে গিয়ে। ভাবা যায়। জুনেদ মৃদু চাপ দিয়ে হাত বুলায় আয়াতের সারা উদ্রে। অতঃপর তর্জনীর আঙ্গুলটা উদ্রের মধ্যভাগে আবর্তবিশেষ অংশে নিয়ে যেতেই ঝাঁকুনি দিয়ে ওঠে তার সারা শরীর। নিজেকে আর আটকে রাখতে পারে না সে। মুখ এগিয়ে নিয়ে যায় সেই স্পর্শকাতর স্থানে। অতঃপর একের পর এক চুমুর ঝড় উঠিয়ে দিতে থাকে সেখানে। এক পর্যায়ে আয়াত ঘুমের ঘোরেই তার একটা হাত উঠিয়ে দেয় জুনেদের ঘাড়ে। যার ফলস্বরূপ হেই হারায় মানুষটা। শক্ত করে কামড় বসায় সেখানে। ঘুমের ঘোরে আচমকা চিনচিনে ব্যথার চোটে ঘুম ছুটে যায় আয়াতের।
ফট করে চক্ষু জোড়া মেলে ধরলে দেখতে পায় জুনেদ নিজের মুখ গুজে দিয়েছে তার উন্মুক্ত পেটে। আর সেখানেই সে চিনচিনে ব্যথাটা অনুভব করছে। তাকে কিছু বুঝে উঠতে না দিয়ে ছিটকে দূরে সরে আসে আয়াত। অতঃপর হাঁপাতে হাঁপাতে রক্তচক্ষু নিয়ে সামনে বসা মানুষটার পানে তাকিয়ে থাকে। আচমকা এমন হওয়াতে ভড়কে যায় জুনেদ। চোখ তুলে আয়াতের দিকে তাকালে দেখতে পায় অগ্নিমূর্তি ধারণ করে তার দিকে তাকিয়ে আছে তার বউ। তা দেখে ঘোর কাটে তার। একটু আগে সে কি করেছে মনে পড়তেই খানিকটা লজ্জা পেয়ে যায় জুনেদ। তাই কোনো দিকে না তাকিয়ে আয়াতকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তড়িৎ পা চালিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে কিছুক্ষণ থম মেরে বসে থেকে রাগে ফুঁচতে ফুঁচতে খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে যায় আয়াত। অতঃপর দর্পণে নিজকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর কোথাও কিছু করেছে কিনা অসভ্য লোকটা। না, আর কোথাও কিছু নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েটা। সর্বশেষে পেটের কাছে শাড়ির আঁচল সরিয়ে দেখে কেমন লাল হয়ে আছে জায়গাটা। দাঁতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সেদিকে তাকিয়ে ঠোঁট উল্টে ফেলে সে। অতঃপর বলে, আল্লাহ অনেক জ্বলছে এখানে। এই ফোকা ফোকা ইংরেজ তো দেখছি অসভ্যর পাশাপাশি রাক্ষসও। মাবুদ, নাদান আমিটাকে রক্ষা করো তুমি। বিড়বিড় করতে করতে রুমের বাইরে পা বাড়াতেই ওয়াশরুম হতে জুনেদের আওয়াজ শুনতে পায় আয়াত। মিসেস আয়াত, আপনি আমার টাওয়েল কোথায় রেখেছেন? শীঘ্রই দিয়ে যান। এই অসভ্য লোকটার কোনো কথা শুনবে না ভেবে চলে যেতে নেয় আয়াত। তবে জুনেদের সম্পূর্ণ কথা বোঝা মাত্রই ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ভিতরে পানি পড়ার আওয়াজ শুনে বুঝতে পারে জুনেদ শাওয়ার নিচ্ছে। তাই বুকে দুহাত গুজে দিয়ে বাঁকা হেসে বলে, আম সরি মিস্টার তালুকদার। ওটা দুপুরে বারান্দায় মেলে দিয়েছিলাম। আপনি গিয়ে সেখান থেকে নিয়ে আসুন। লাইক সিরিয়াসলি মিসেস ডার্লিং। আপনি চাইছেন আমি এই অবস্থায় আপনার সামনে যাই? ওকে, আপনার কোনো সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই। আফটার অল আপনি আমার ওয়াইফ বলে কথা। এমনিতেও একদিন না একদিন তো। আপনার মুখটা বন্ধ করুন প্লিজ। আমি এক্ষুনি দিচ্ছি। হরবরিয়ে কথাটা বলে বারান্দার দিকে পা বাড়ায় আয়াত। তার বুক কাঁপছে। দ্রুত বেগে চলছে হৃৎপিণ্ড। এদিকে ওয়াশরুমের ভিতরে বাঁকা হাসে জুনেদ। দুপুরের কড়া রোদে উত্তপ্ত চারিদিক। ভ্যাপসা গরমে জীবন যায় যায় অবস্থা। বাইরে বেরোলেই চামড়ায় যেন জ্বলন ধরে যাচ্ছে মুহূর্তেই। এই গরমে মধ্যে গাড়ির এসি বন্ধ করে জানালার কাঁচ নামিয়ে বাইরের দিকে একমনে তাকিয়ে আছে জোয়া। চোখ মুখ লাল হয়ে আছে তার। এদিকে নীরব সামনের দিকে তাকিয়ে একমনে ড্রাইভ করে চলেছে। তারও চোখ মুখ লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে দুজনে এখনই হাউমাউ করে কেঁদে দেবে। তাদের গাড়ি বাড়ির প্রধান ফটক পেরিয়ে ভিতরে ঢুকে পড়ে। নীরব গাড়ি থামিয়ে জোয়ার দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। অতঃপর তার দিকের দরজা খুলে হাত বাড়িয়ে দেয়। নীরব জোয়ার দিকে হাত বাড়িয়ে দিতেই তার দিকে তাকায় মেয়েটা। দেখে নীরবের চোখ লাল হয়ে আছে। অতঃপর হাতের দিকে তাকালে দেখতে পায় তার দিকে বাড়ানো নীরবের হাতটা মৃদু ভাবে কাঁপছে। তুমি খুশি হওনি? নাক ফুলিয়ে ঠোঁট উল্টে প্রশ্ন করে জোয়া। তার প্রশ্ন শেষ হতেই ঠোঁট কামড়ে ধরল নীরব। আটকাতে চাইল ভিতর থেকে উপচে আসা কান্নাটা। তবে পারল না, হাউমাউ করে কেঁদে ফেলল মুহূর্তেই। এদিকে নীরবকে কাঁদতে দেখে জোয়াও কেঁদে দেয়। নেমে গিয়ে জড়িয়ে ধরে প্রাণপ্রিয় স্বামীকে। পাল্লা দিয়ে কাঁদছে দুজন দুজনকে আঁকড়ে ধরে। নীরব কান্নার মাঝেই জোয়ার মুখটা দুহাতের মধ্যে ভয় নিয়ে তার সারা মুখে ঠোঁটের পরশ বুলিয়ে দেয়। অসম্ভব খুশি লাগছে আজ। কথাটা বলে আবারও জোয়াকে বুকের মাঝে জড়িয়ে নেয়। এদিকে রান্নাঘরের জানালা দিয়ে নীরব ও জোয়াকে এভাবে কাঁদতে দেখে হন্তদন্ত হয়ে হয়ে ছুটে আসেন নীরবের মা। এখনো তারা একে অপরের সাথে আলিঙ্গন অবস্থায় আছে। পানিতে চিকচিক করছে তাদের আঁখি জোড়া। কি হয়েছে তোদের? এভাবে কান্না করছিস কেন? আতঙ্কিত হয়ে প্রশ্ন করেন নীরবের মা। তিনি এতটাই আতঙ্কিত হয়ে আছেন যে ছেলের বউকে আলিঙ্গন অবস্থাতে দেখেও লজ্জা পেতে ভুলে গেছেন। আচমকা মায়ের আওয়াজ পেয়ে একে অপরকে ছেড়ে দেয় তারা। জোয়া লজ্জা পায় খানিকটা। মাথা নিচু করে দাঁড়ায় নীরবের পাশে। নীরব মায়ের আতঙ্কিত মুখখানি দেখে মায়ের কপালে একটা চুমু এঁকে দেয়। অতঃপর ওনাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি দাদি হতে চলেছে। রিপোর্ট পজিটিভ। কাপা কাপা গলায় বলে নীরব। ছেলের কথা শুনে তিনি অবাক হয়ে তাকান জোয়ার দিকে।
জোয়া মামুনিকে নিজের দিকে তাকাতে দেখে চোখ ভর্তি অশ্রু ও ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে মাথাটা ওপর নিচ করে আশ্বাস দেয়। খুশিতে মাতোয়ারা হয় নীরবের মায়ের মন। আবেগে আপ্লুত হয়ে চোখের কোণ অশ্রুতে চিকচিক করে ওঠে ওনার। নিজেকে ছেলের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে জোয়ার কাছে যান তিনি। অতঃপর তাকে জড়িয়ে ধরেন। আজ আমি অনেক খুশি রে মা। মহান আল্লাহ তায়ালা আমাদের নিরাশ করেননি। জোয়ার থুতনি ধরে কপালে একটা চুমু দিয়ে আনন্দে বলেন তিনি। অতঃপর নীরবের দিকে তাকিয়ে খুশিতে গদগদে হয়ে বলেন, নীরব তুই জোয়াকে নিয়ে আয়। আমি যাই, তোর আব্বুকে কল করে বলি মিষ্টি আনতে। বিয়ের পর 10টা দিন কেটে গেছে আয়াতের জীবনে। এই 10টা দিনের মধ্যে মা বাপির সাথে কথা না হওয়ায় ধুকে ধুকে মরছে মেয়েটা। তবে দূর থেকেই তাদের খেয়াল রাখতে ভুলিনি মেয়েটা। 1 সপ্তাহ হচ্ছে তার এ মাসের বেতনের সমস্ত টাকাটা মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে সে। সোফার ওপরে গোধরে বসে আছে আয়াত। হাতে তার গাঢ় নীল রঙের একটা শাড়ি ধরা। গতকাল রাতে জুনেদ শাড়িটা পছন্দ করে তার জন্য এনেছে। আর সেটা এখন সে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে একটা জরুরি কাজে গেছে। অবশ্য যাওয়ার আগে আয়াতকে বলে গেছে শাড়িটা পরে তৈরি হয়ে থাকতে। সে এসে তাকে নিয়ে যাবে এক জায়গায়। কিন্তু আয়াতের মধ্যে কোনো ভাবান্তর নেই। সে গোধরে বসে আছে, এই গরমের মধ্যে সে কিছুতেই শাড়ি পরবে না। কি মিসেস আয়াত, আপনি এখনো রেডি হননি কেন? গম্ভীর সুরে জুনেদ প্রশ্নটা করতেই মৃদু কেঁপে ওঠে আয়াত। মানুষটা তার সাথে এখন আর সচরাচর এভাবে কথা বলে না। যখন সিরিয়াস ভাবে রেগে যায় তখনই বলে এভাবে। তাই আয়াত আমতা আমতা করে বলে, আমার আপনার না মানে গরমে আমার শাড়ি পরতে ভালো লাগছে না। আয়াতের এহেন কথা শুনে চোখ ছোট ছোট করে জুনেদ বলে, রুমে এসি চলার সত্ত্বেও আপনার গরম কিভাবে লাগছে? তো আপনার কি মনে হয় আমি সব সময় মিথ্যে কথা বলি? একবার এখানে এসে বসে দেখে যান কেমন গরম লাগছে। চুপ। আর একটাও ফালতু কথা নয়। মাত্র 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে আপনি রেডি হলে ভালো, নতুবা আমি আমার মতো করে রেডি করাবো আপনাকে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে রুমের বাইরে চলে গেল জুনেদ। কলেজের গেটের সামনে ধরা রোদে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যারা। তাপে গরমে মুখ লাল হয়ে আছে মেয়েটার। চোয়াল হতে চিকন ঘামের ধারা নামছে চিবুক বেয়ে। তবে সেদিকে কোনো রকম পাত্তা দিচ্ছে না সে। সে উৎসুক হয়ে সামনে তাকিয়ে আছে, তার প্রিয় মানুষটির আসার অপেক্ষায়। রওজা দূর থেকে যারার অবস্থা দেখে চোয়াল শক্ত করে নেয়। অতঃপর মনে মনে ভাবে, এই মেয়ে আস্ত একটা পাগলি। নিজের ভালোটা একেবারেই বোঝে না। অতঃপর গম্ভীর মুখশ্রী নিয়ে যারার সামনে বাইক থামাতেই উৎফুল্ল কণ্ঠে মৃদু চিৎকার করে মেয়েটা বলে, রওজা আপনি সত্যি সত্যি এসেছেন। যারা কথায় বিশেষ পাত্তা দেয় না রওজা। পকেট থেকে রুমাল বের করে যারার হাতে ধরিয়ে দিয়ে বলে, মুখের ঘাম তাড়াতাড়ি মুছে বাইকে ওঠো। হাতে বেশি সময় নেই। অলরেডি 10 মিনিট ব্যয় হয়ে গেছে এখানে আসতে আসতে। রওজা যারার সাথে 5 মিনিট ভালো করে কথা বললেই মেয়েটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়ে যায়। আর এখানে 10-20 মিনিট যাওয়া আসার বাদ দিলেও এখনো সে তার কাছ থেকে সময় পাবে 20 মিনিট। ভাবতেই আপ্লুত হয়ে ওঠে যারার আবেগী চিত্ত। খুশি মনে উঠে পড়ে প্রেমিক পুরুষের বাইকের পিছনে। সে ভাবতেও পারেনি তার এক বলায় ছেলেটা এভাবে চলে আসবে। তবে এই মুহূর্তে অকারণেই তার লজ্জা লাগছে। ফ্ল্যাশব্যাক। ক্লাসরুম থেকে বেরিয়ে ফোনটা হাতে ধরতেই যারার ফোনের লাইট জ্বলে ওঠে। ফোনটা সাইলেন্ট মোডে থাকার দরুন ফোনের লাইট ব্যতীত অন্য কিছু হয় না। যারা সেদিকে তাকালে দেখতে পায় প্রিয় লেখাটি জল জল করছে ফোনের স্ক্রিনে। তড়িৎ কলটা রিসিভ করে কানে ধরতেই শুনতে পায় রওজার মোহনীয় কণ্ঠে বলা 4টে শব্দ। আই মিস ইউ যারা। ধোঁক করে ওঠে তার ছোট্ট হৃদয়খানি। রাঙা হয় তার দুটি গাল। আজকাল রওজার সাথে কথা বলতে গেলে ভারী লজ্জা লাগে তার। ছেলেটার রাশভারী গম্ভীর কণ্ঠস্বরটাই তার জন্য ঠিক ছিল। ছেলেটার এহেন মোহনীয় কণ্ঠস্বর খুব পীড়া দেয় তার অভ্যন্তরে। সঙ্গে মোচড় দিয়ে ওঠে পেট। মুখ দিয়ে বের হয় না কোনো শব্দ। যারার অবস্থা টের পেয়ে শব্দবিহীন ঠোঁট কামড়ে হাসে রওজা। অতঃপর গলার আওয়াজ বদলে মেকি রাগ দেখিয়ে বলে, এই পিচ্ছি এই, সমস্যা কি তোমার? কিছু বলছো না কেন? আমি তোমায় মিস করছি বিশ্বাস হচ্ছে না? না। ওকে আজ থেকে আর মিস করব না তোমায়। তোরাক করে ওঠে যারার হৃৎপিণ্ড। মুহূর্তেই ছলছল করে ওঠে তার চক্ষু যুগল। কাদো কাদো গলায় বলে, না।
কি না, আপনি মিস করবেন আমাকে। আর আপনার মিসের ভার এতটাই বেশি হবে, আপনি আপনার লাঞ্চ অফিস ফেলে আমার কাছে চলে আসবেন। শেষের কথাটা সে নাক টেনে বলতেই রওজা গলার স্বর গম্ভীর করে সুতাই। আর যদি না আসি, তবুও আমি রাস্তায় দাঁড়িয়ে রোদের মধ্যে আপনার জন্য অপেক্ষা করব। ফ্ল্যাশব্যাক এন্ড। ড্রাইভিং সিটে বসে গাড়িতে টান দিয়েছে জুনেদ। গম্ভীর মুখে একমনে ড্রাইভ করছে সে। এদিকে গাল ফুলিয়ে বুকে দুহাত গুজে জানালার বাইরে তাকিয়ে আছে আয়াত। সে আর এই ফোকা ইংরেজটাকে কথাই বলবে না। মানুষ কত বড় বেয়াদব হলে একটা প্রশ্ন এতবার করার পরেও উত্তর দেয় না। এই খারাপ লোকটাকে না দেখলে জানতেই পারত সে। প্রায় 10 বারের ওপরে সে তাকে জিজ্ঞাসা করে ফেলেছে তারা এখন কোথায় যাচ্ছে। কিন্তু না, উনি এখন মুখে কুলুপ টেনে বসে আছেন কিনা। ওভাবে স্টুপিডের মতো বসে না থেকে সিটবেল্ট বেঁধে নিন। জুনেদের কথায় মানুষটার পানে একবার তাকায় আয়াত। অতঃপর মুখ দিয়ে হুহো শব্দ বের করে মুখ ফিরিয়ে নেয় সাথে সাথে। তা দেখে জুনেদ বিরক্ত হয় খানিকটা। অতঃপর আবারও বলে, এই মেয়ে, সিটবেল্ট বাঁধবেন, হ্যাঁ কি না? না। আয়াত বলতেই জুনেদ গাড়ির ব্রেক কষে নিজের সিটবেল্ট খুলে আয়াতের একদম কাছে চলে যায়। তা দেখে ভড়কে যায় সে। কোনোরকমে আমতা আমতা করে বলে, কি সমস্যা? কথায় কথায় এমন হুটহাট করে কাছে চলে আসেন কেন? আয়াতের প্রশ্নে আবারও কোনো পাত্তা দেয় না জুনেদ। মুখ এগিয়ে নিয়ে যায় তার কানের অতি নিকট। অতঃপর সেখানে মৃদু ঠোঁটের ছোঁয়া দিয়ে বলে, সুন্দরী বউদের গাল ফুলিয়ে থাকতে নেই মিসেস। নতুবা বররা আউট অফ কন্ট্রোলে চলে যায়। নিজেদের সামলাতে বড্ড কষ্ট হয় তখন। বাই দ্য ওয়ে, এই শাড়িতে আপনাকে একেবারে ডানাবিহীন নীল পরি লাগছে। তখনও জুনেদের পুরো ওষ্ঠ জোড়া ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আয়াতের কানের লতিতে। তার সিটবেল্ট বেঁধে দিয়ে নিজের সিটে ফিরে আসে জুনেদ। অতঃপর ঠোঁটের কোণে মিটিমিটি হাসি বজায় রেখে পুনরায় গাড়ি স্টার্ট করে। এদিকে আয়াতের অবস্থা কাহিল। সে ইতিমধ্যে মাথা এলিয়ে দিয়েছে সিটে। দুহাত দিয়ে দুপাশের শাড়ি খামচে ধরে আছে এখনো। চোখ, মুখ তার খিচে বন্ধ করা। তার সাথে পাল্লা দিয়ে চলছে বড় বড় শ্বাস প্রশ্বাস। সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে জুনেদ। অতঃপর ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভিং সিটে হেলান দিয়ে ঘাড় কাত করে জুনেদ নিজের দৃষ্টি জোড়া স্থির রেখেছে তার অর্ধাঙ্গিনীর ওপর। বেডরুমের বাইরে নরম বিছানা ছাড়াও যে কেউ এভাবে গভীর ঘুমে আচ্ছন্ন হতে পারে তা এই মেয়েকে না দেখলে সে জানতেও পারত না। স্টুপিড, মুচকি হেসে বলে জুনেদ। অতঃপর হাত বাড়ায় আয়াতের গালের দিকে। তখনকার সেই ঘটনার পর থেকে লজ্জা আর অস্বস্তিতে সেই যে চোখ বুজেছে মেয়েটা। এখনো পর্যন্ত তা খোলার নাম নেই। তবে তখনকার মতো আড়ষ্টতা নেই শরীরে। আর না আছে সেই টালমাটাল কম্পন। তবে ভারী শ্বাস প্রশ্বাসের সাথে বুক ওঠা নামা করছে তার মৃদুভাবে। এই যে মিসেস উঠুন, চলে এসেছি আমরা। আয়াতের গালে ধীরে ধীরে চাপড় দিয়ে ডাকে জুনেদ। নড়েচড়ে ওঠে আয়াত। আস্তে করে আখি জোড়া মেলে ধরলে জুনেদকে নিজের সান্নিধ্যে দেখে কেঁপে ওঠে সে। এদিকে অর্ধাঙ্গিনীর অবস্থা দেখে চোখে হাসে জুনেদ। তাকে আর একটু জ্বালাতে নিজের মুখটা আর একটু এগিয়ে নিয়ে যায় তার দিকে। তা দেখে আয়াতের ভিতরে ফাফর ধরে যায়। ঘন ঘন চোখের পাতা ফেলে সে। তার আর জুনেদের ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। তাদের ঠোঁটের দূরত্ব 2 ইঞ্চি মাত্র। তা দেখে শুকনো একটা ঢোক গিলে তড়িৎ মুখটা ঘুরিয়ে নেয় আয়াত। অতঃপর হাঁপাতে হাঁপাতে ধীর কণ্ঠে বলে, ও প্লিজ দূরে সরুন। আমার কেমন কেমন লাগছে। আয়াতের কথায় ঠোঁট কামড়ে হাসে জুনেদ। অতঃপর তার গালে আলতো করে ঠোঁটের ছোঁয়া বুলিয়ে নিজের সিটে গা এলিয়ে দেয়। আর কেমন কেমন লাগাতে হবে না মিসেস। চলুন যাওয়া যাক। কথাটা বলেই সেই গাড়ি থেকে নেমে পড়ে। অতঃপর পিছনের দরজা খুলে ভিতরে রাখা সবকটা থলে নিজের হাতে নিয়ে নেয়। তখনও আয়াতকে গাড়িতে ঠাই বসে থাকতে দেখে ভ্রু জোড়া কুঁচকে নেয় সে। অতঃপর বলে, কি সমস্যা, নামছেন না কেন? এমনিতেও আমরা অনেকটা লেট করে ফেলেছি। কি সমস্যা মানে, আপনার কি মাথা নষ্ট? কোথায় নিয়ে এসেছেন আমাকে? বলতে বলতে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আয়াতের গাল বেয়ে। অতঃপর ধরা গলায় আবারও বলে, প্লিজ এখান থেকে চলুন। আমার বাপি এমনিতেই অসুস্থ। মা আমাকে দেখলে আবারও রেগে যাবে। তাই প্লিজ এখান থেকে চলুন। এবার ঠোঁট ফুলিয়ে কেঁদেই দেয় মেয়েটা। আয়াত আমার দিকে তাকান। ভরসা রাখুন আমার ওপর। এবার আর তেমন কিছু হবে না।
আপনি আসুন আমার সাথে। কথাগুলো বলে সামনের দিকে পা বাড়ায় জুনেদ। তার দুহাতে থলে ভর্তি বাজার। ড্রয়িং রুমের সোফাতে জুনেদের পাশে অপরাধীর ন্যায় মাথা নিচু করে বসে আছে আয়াত। দৃষ্টি তার কোলের ওপরে রাখা দুটি হাতের পাতার ওপরে। এমতাবস্থায় নাদিরা বেগম মেয়েকে ডেকে ওঠেন। আয়াত। সাথে সাথে মায়ের পানে তাকায় সে। অতঃপর ঠোঁট উল্টে কেঁদে দেয়। আমার বুকে আয় মা। বুকটা যে খালি হয়ে আছে। তোকে ছাড়া শূন্যতা অনুভব করছি প্রতিনিয়ত। নাদিরা বেগমের কথায় নিজেকে আর আটকাতে পারে না আয়াত, ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে। খানিকক্ষণ পর নাদিরা বেগম মেয়েকে বুক থেকে তুলে সেদিনকার সেই চর মারার গালে চুমুতে চুমুতে ভরিয়ে দেন। মেয়ের প্রতি নাদিরা বেগম অন্যায় করে ফেলেছেন। সেদিন মেয়েকে ওভাবে মেরে তাড়িয়ে না দিয়ে তার কথাটা শোনা উচিত ছিল। ভাবতেই পুনরায় বুক ভারী হয়ে আসে নাদিরা বেগমের। গত দুদিন হচ্ছে জুনেদ এখানে এসে শ্বশুর শাশুড়িকে সামনে বসিয়ে সমস্ত সত্যি কথা বলে দিয়েছে এবং তাদের দুজনের হাত ধরে মাফ চেয়েছে। প্রথম দিকে নাদিরা বেগম প্রচণ্ড ক্ষিপ্ত হলেও মেয়ের প্রতি জুনেদর ভালোবাসার টান দেখে আর কিছু বলতে পারেননি। শ্বশুর বাড়ি যে নতুন বরদের রীতিমতো খাবারের টর্চার সহ্য করতে হয় একদিনেই সেই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে জুনেদ। দুপুরের অত খাবার খেয়ে এমনিতেই তার অবস্থা খারাপ। তার ওপরে রাতেও এত ভারী খাবার খেয়ে ইতিমধ্যে হাঁসফাঁস করছে সে। এমনিতেই রাতের বেলা হালকা পাতলা খাবার খায় সে। কিন্তু তার শাশুড়িমা সেটা শুনলে তো। সে ভেবেছিল বিকেলের দিকে আয়াতকে নিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু শ্বশুর শাশুড়ির অনুরোধ ফেলতে পারেনি মানুষটা। স্যান্ডো গেঞ্জি ও একটা টাওয়েল পরে বিছানার ওপরে বসে বসে ফোন ঘাঁটছে জুনেদ। রুমের মধ্যে ফ্যান চলার সত্ত্বেও অনবরত ঘেমেই চলেছে সে। গরমে জীবন যায় যায় অবস্থা তার। এসি ছাড়া থাকা অভ্যেস নেই একদম। এমতাবস্থায় খুশি মনে রুমে প্রবেশ করে আয়াত। জুনেদের অবস্থা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় মেয়েটা। তড়িৎ উল্টো ঘুরে কিঞ্চিত চিৎকার করে প্রশ্ন করে। শার্ট প্যান্ট খুলে এভাবে বসে আছেন কেন? আপনার জন্য। জুনেদ বলতেই আয়াত তার দিকে ঘুরে গিয়ে চোখ বড় বড় করে বলে। মানে? মানে আপনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি। তাড়াতাড়ি কাছে আসুন। দেখুন। যা দেখানোর পরে দেখাবেন। সর্বপ্রথম আমাকে ঠান্ডা করুন। জুনেদের কথায় আবারও ভড়কে যায় আয়াত। ঘন ঘন চোখের পাতা ফেলে কয়েকটি শুকনো ঢোক গিলে বলে। আমি আপনার কাছে যেতে পারবো না। আয়াত হরবরিয়ে কথাটা বলতেই জুনেদ কিছুটা ক্ষেপে গিয়ে বলে। কাছে আসতে পারবেন না মানে? এই মেয়ে এই, আপনি জানেন না, স্বামী ডাকলে কাছে আসতে হয়। জুনেদকে এভাবে ক্ষেপে যেতে দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে তার। মনে মনে ভাবে আজ বোধহয় এই ফোকা ইংরেজটার হাত থেকে নিস্তার পাওয়া গেল না। এই মেয়ে এখনো অত দূরে দাঁড়িয়ে আছেন আপনি। কাছে আসুন বলছি। দদে দেখুন আমি ওসবের জন্য একদম প্রস্তুত নই। কোনো রকমে আমতা আমতা করে বলে আয়াত। আয়াতের এহেন কথা শুনে ভ্রু জোড়া কুঁচকে, আঁখি জোড়া ছোট ছোট করে তাকায় জুনেদ। অতঃপর বলে। কোন সব? আপনি এই মুহূর্তে যেটা চান। হোয়াট ননসেন্স! হাত পাখা করতে গেলে নিজেকে আবার কিভাবে প্রস্তুত করতে হয়। জুনেদের কথা শেষ হতেই আয়াত কল্পনায় সাত আসমানের ওপর থেকে ধপ করে নিচে পড়ে যায়। তার মানে লোকটা এতক্ষণ তাকে হাত পাখা করে ঠান্ডা করার কথা বলছিল। আর সে কিনা ছি ছি ভাবতেই তীব্র লজ্জা তাকে জেকে ধরছে। এই সামান্য কথাটা আপনি ঠিকভাবে বলবেন তো? তো বেঠিকভাবে কখন বললাম? জুনেদের কথার পিঠে আর কথা বাড়ালো না সে। ছোট ছোট পা ফেলে তার পাশে গিয়ে বসল। এরপর অর্ধাঙ্গিনী কাছে এসে বসতেই জুনেদ নিজের হাতে থাকা ফোনটা হাত বাড়িয়ে টেবিলের ওপরে রেখে সেখান থেকে হাত পাখাটা নিয়ে আয়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে। নিন শুরু করুন। আমি ঘুমানোর পরে বন্ধ দিয়ে শুয়ে পড়বেন। অতঃপর ধরাম করে শুয়ে পড়ে জুনেদ। তবে আরাম পায় না সে। দুবার এপাশ ওপাশ করে উঠে বসে, গায়ে পরিহিত স্যান্ডো গ্যাঞ্জিটা খুলে ফেলে এক টান দিয়ে অতঃপর পুনরায় চিত হয়ে শুয়ে মাথার পিছনে দুহাত রেখে চক্ষু জোড়া বন্ধ করে। তা দেখে দৃষ্টি জোড়া এদিক সেদিকে করতে থাকে আয়াত। তার বুকের ধক ধক ধ্বনিটা ইতিমধ্যে আরো জোরে জোরে ধ্বনিত হতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ অতিবাহিত হতেই জুনেদের ভারী নিঃশ্বাস আয়াতের কানে আসে। এতক্ষণ পর মেয়েটা পূর্ণ দৃষ্টিপাত করে জুনেদের মুখ পানে। ছোট বাচ্চার ন্যায় ঠোঁট ফুলিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে মানুষটা।
সেদিকে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি জোড়া আর একটু নিচে নামাতেই চক্ষু জোড়া আটকে যায় জুনেদের উন্মুক্ত লোমশ ছাতির বা পাশের মাংসপিণ্ডের সামান্য ওপরে গাঢ় কালো রঙের তিলটাই। সেদিন ডিম লাইটের আলোয় বুঝতে পারেনি আয়াত তিলটা। তবে আজ এই সাদা আলোয় জ্বলজ্বল করছে ওটা। বুকের তীব্র ধক ধক আওয়াজে অতিষ্ঠ সে। তার ওপরে শীতল হাওয়া বয়েছে যায় তার সমস্ত গায়ে। অল্প একটু ছুঁয়ে দিতে মন চাইছে সেখানে, যেখানে ওই কালো তিলটা নিজের স্থান দখল করে আছে। আয়াত তার কাপা কাপা হাত এগিয়ে নিয়ে যায় সেখানে, কিন্তু ছুঁতে পারে না। লজ্জার কারণে পিছিয়ে আনে হাত। তবে মনের তীব্র আকাঙ্ক্ষার কাছে এই সামান্য লজ্জা পরাস্ত হয়ে যায়। হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় সেথায়। এমতাবস্থায় জুনেদের ফোনটা বেজে ওঠে। বদ্ধ ঘরে এই আওয়াজটা তার কাছে তীরের ফলার ন্যায় কানের মধ্যে গিয়ে লাগে। খানিকটা বিরক্ত হয় সে। উঠে গিয়ে দেখে কে কল করেছে। আয়াতের বিরক্তিতে কুঁচকানো ভ্রু জোড়া শিথিল হয়ে যায় ফোনের স্ক্রিনে আমিরা আপি লেখাটা দেখে। অতঃপর খুশি মনে চট করে ফোনটা রিসিভ করে নেয় সে। তবে ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে আমিরা আপির অভিমানী কণ্ঠস্বর। তোরা দুটো বিয়ে করে একদম ভুলে গেছিস আমাকে। না না আপি, একদম ভুলিনি। আয়াতের কণ্ঠস্বর আশা করেনি আমিরা। আশা না করলেও খুশি হতে ভোলে না সে। তবে খুশিটা চেপে রেখে বলে, এই মেয়ে তোমার বুঝি আমার গিফট পছন্দ হয়নি? পছন্দ কেন হবে না আপি? অনেক পছন্দ হবে। তবে পার্সেলটা আজকে সকালেই এসেছে। খুলে দেখা হয়নি। তার আগেই আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। কালকে গিয়ে দেখে নেব। আচ্ছা শোনো, তুমি যেন একা একা খুলতে যেও না ওটা। জুনেদকে পাশে নিয়ে দুজন মিলে খুলবে। নয়তো আমি অনেক রাগ করব বলে দিচ্ছি। কথাটা বলেই আমিরা ঠোঁট কামড়ে উপচে আসা হাসিটা আটকে ফেলে ওদিকে। নতুবা সব বুঝে যাবে আয়াত। এরপর আয়াত আমিরা আপির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় পূর্বের জায়গায়। অতঃপর ওয়াশরুম থেকে এসে বিছানায় শুতে গেলেই জুনেদ তার একটা হাত হেঁচকা টান দিয়ে নিজের কাছে আনে। যার ফলস্বরূপ মেয়েটা আছড়ে পড়ে জুনেদের উন্মুক্ত লোমশ বুকে। আর সাথে সাথে জুনেদ তাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মানুষটার এহেন কার্যে হকচকিয়ে যায় আয়াত। সাথে সাথে শুরু হয়ে যায় তার টালমাটাল কম্পনের সেই চিরচেনা তাণ্ডব। কোনো রকমে কাপা কাপা গলায় বলে, আপনি ঘুমাননি? কানের কাছে ফাটা মাইক চালু করে রাখলে ঘুমাবো কিভাবে? হুম। জুনেদের ঘুম জড়ানো কণ্ঠে বলা কথাটা শুনে আরো কেঁপে ওঠে আয়াত। অতঃপর কাদো কাদো গলায় বলে, প্লিজ আপনি আমাকে আপনার বুক থেকে নামান। নতুবা আমি দম বন্ধ হয়ে মারা পড়ব। ওকে, বলেই সে তাকে তার বুক থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। অতঃপর বলে, তবে একটা শর্তে, আমি আপনার বুকে ঘুমাবো। কথাটা বলেই জুনেদ আয়াতকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটাকে ঝাঁপটে ধরে তার বুকে মাথা রাখে। মুহূর্তেই তার শ্বাস প্রশ্বাস আটকে যায়। মোচড় দিয়ে ওঠে পেটের মধ্যে। কোনো রকম টেনে টেনে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে সে। তবে পারে না। বুকের বা পাশে হৃদযন্ত্রটা জোরে জোরে লাফাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এই বুঝি তার ছোট্ট প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে চলে গেল। তবুও চোখ মুখ খিচে বন্ধ করে কোনো রকম নড়নচড়ন না করে শক্ত হয়ে থাকল সে। এছাড়া যে আর কোনো উপায় নেই তার। ফোকা ফোকা ইংরেজরা যে আর কোনো উপায় রাখেনি তার জন্য। আজ 4 দিন হচ্ছে আয়াত বাবার বাড়ি হতে জুনেদের সাথে তালুকদার নিবাসে ফিরে এসেছে। এবার তার মন অনেক বেশি ফুরফুরে। সারাদিনে অফিস, সংসার, নিয়ম করে ডিনারের পর মা বাপির সাথে কথা বলা, ঘুমোনোর আগে জুনেদের সাথে এক দফা খুনসুটি সব মিলিয়ে দারুণ যাচ্ছে তার দিনকাল। রবিবার হওয়ার দরুন আজ ছুটি অফিস। আয়াত ভেবেই নিয়েছে এই ছুটির দিনে সে জুনেদের প্রিয় চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করবে। তবে আয়াত এত ব্যস্ততার মধ্যে ভুলেই গেছে আমিরা আপির কুরিয়ার করে পাঠানো পার্সেলটার কথা। মনে পড়তেই সে হন্তদন্ত হয়ে নিচ থেকে ওপরে উঠে আসে। এসে দেখে জুনেদ পায়ের ওপর পা তুলে দিয়ে খাটের হেডবোর্ডে বালিশ লাগিয়ে তাতে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করে চলেছে একমনে। সেদিকে তাকিয়ে মুখ বাঁকায় সে। এই ফোকা ফোকা ইংরেজ তো কাজ লোককে দেখায়। কথায় ছুটির দিনে সময়টা শুয়ে বসে কাটাবে তা না, উনি এখন বসেছে ল্যাপটপ নিয়ে। হু হো। তীব্র অধিকার বোধ থেকে আয়াত মনে মনে বলল কথাগুলো। তবে তা জুনেদের সামনে প্রকাশ করল না। এদিকে আয়াতকে ওভাবে দরজার নিকট ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে জুনেদ ল্যাপটপের স্ক্রিন হতে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকায়। অতঃপর ভ্রু জোড়া নাচিয়ে বলে,
কি মিসেস, ওভাবে ঠাই দাঁড়িয়ে থাকার মানে কি? হঠাৎ তার এহেন প্রশ্নে ভড়কে যায় আয়াত। তবে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে, আমিরা আপনি যে পার্সেলটা পাঠিয়েছেন সেটা আমাকে আর আপনাকে একসাথে খুলে দেখতে বলেছেন, নতুবা উনি রাগ করবেন। আয়াতের কথা শুনে ভ্রু জোড়া কুঁচকে নেয় জুনেদ। তাদের দুজনকে একসাথে দেখতে বলেছে মানে কোনো না কোনো ঘাপলা আছে। তার আপির যা ছেলেমানুষি, দুষ্টু বুদ্ধির অধিকারী, তা তার ভালোই জানা। তার ভাবনার মাঝে আয়াত পার্সেলটা নিয়ে হাজির হয়। খাটের ওপর রেখে সে বিছানায় উঠে বসতেই জুনেদ উঠে পড়ে। তা দেখে আয়াত বলে, আপনি বোধহয় শুনতে পাননি আমার কথাটা। সমস্যা নেই, আমি আবারও বল। বেশি না বকে চুপচাপ বসে থাকুন। নির্বোধ একখানা। কাঁচি কোথায়? কি দিয়ে খুলবেন? কথাটা বলতে বলতে সে কাঁচি এনে আয়াতের কাজ ঘেঁষে বসে। অতঃপর পার্সেলটা খুলতে উদ্যত হয়। আপনি ওদিকে চেপে বসলেন কেন? যেভাবে আগে ছিলেন সেভাবে বসুন। জুনেদ আয়াতের কাজ ঘেঁষে বসার কারণে মেয়েটা একটু সরে গেলেই চোখ রাঙিয়ে কথাগুলো বলে জুনেদ। তাই অগত্যা আয়াত পূর্বের ন্যায় মানুষটার শরীর ঘেঁষে বসল। পার্সেলটা খুলতেই বক্সের ভিতরে সবার উপরে আর একটা ছোট্ট বক্স। সেটা হাতে তুলে নেয় জুনেদ। সেদিকে উৎসুক হয়ে তাকিয়ে আয়াত। ওই ছোট বক্সটা খুলতেই দেখে ভিতরে একটা পারফিউম। মুচকি হাসে জুনেদ। অতঃপর পারফিউমের মুখের ওপরে সুন্দর ঢাকনাটি খুলে বা হাতের পাতার ওপরে হালকা করে স্প্রে করে। অতঃপর হাতটা নাকের কাছে নিয়ে বড় করে শ্বাস টেনে শুকে নেয় গন্ধটা। আবেশে আখি জোড়া বন্ধ হয়ে যায় তার। আহা, কি মারাত্মক সেই গন্ধ! এটা আপনার জন্য। আয়াতের দিকে ওটা বাড়িয়ে দিয়ে বলে জুনেদ। এটা তো সুগন্ধি। কিন্তু সুগন্ধি তো আমি লাগাই না। সমস্যা নেই, আজ থেকে লাগাবেন। তবে সেটা শুধুই রাতে। আচানক জুনেদের মোহনীয় কণ্ঠস্বর শুনে একটা শুকনো ঢোক গেলে আয়াত। অতঃপর কথা ঘুরাতে বলে, এ একটা জিনিস নিয়ে পড়ে থাকলে চলবে? নিন, বাকি আর কি আছে দেখান। নিচে আমার অনেক কাজ। নিন, তাড়াতাড়ি করুন। অর্ধাঙ্গিনীর এত তাড়া দেখে ঠোঁট কামড়ে হাসে জুনেদ। অতঃপর তার দিকেই দৃষ্টি জোড়া স্থির রেখে বড় বক্সটির ভিতরে হাত ভরে এবং সেখান থেকে বের করে একটা হট মিনি ড্রেস। সেদিকে তাকিয়ে আয়াতের চক্ষু জোড়া বড় বড় হয়ে যায়। মৃদু চিৎকার করে ওঠে মেয়েটা, নাউজুবিল্লাহ! এটা কার? আয়াতের প্রতিক্রিয়া দেখে জুনেদ মেয়েটার থেকে দৃষ্টি সরিয়ে নিজের হাতের দিকে তাকাতেই অপ্রস্তুত হয়ে যায় সে নিজেও। অতঃপর কোনো রকমে বলে, অবশ্যই আমার নয়। বাকি আছেন আপনি, তার মানে আপনার। কথাটা বলেই জুনেদ ড্রেসটা আয়াতের দিকে ছুঁড়ে দিয়ে মানে কেটে পড়ে সেখান থেকে। রান্নাঘরে বিরিয়ানি রাঁধতে ব্যস্ত আয়াত। তাকে সঙ্গ দিতে সঙ্গে আছে আয়াতের কিউটিপাই যারা। মেয়েটা এটা সেটা বকেই চলেছে। আর সেগুলো রান্না করার পাশাপাশি মন দিয়ে শুনছে আয়াত। তবে যারার বেশিরভাগ কথাতেই পরোক্ষভাবে হলেও উঠে আসছে রওজা। কিন্তু সেদিকে কোনো রকম পাত্তা দিল না সে। ভাবি, তোমার বিরিয়ানির সুগন্ধে আমার তো অনেক খিদে পেয়ে গেল। আর কতক্ষণ? এই তো আর একটু। আচ্ছা ভাবি, আমিরা আপি তোমার জন্য কি পাঠিয়েছিল? যারার প্রশ্ন শুনে আচমকা তার কাশি উঠে যায়। তা দেখে হন্তদন্ত হয়ে তার মুখে এক গ্লাস পানি ধরে যারা। তা পান করে নিজেকে কিছুটা ধাতস্থ করে আয়াত। অতঃপর বলে, ও পারফিউম। পারফিউম? একটা পারফিউমের জন্য অত বড় পার্সেল? সারাদিন একা একা আমার একদমই ভালো লাগে না রওজা। তুই, তোর বাবা অফিসে চলে গেলে আমাকে কালাবোবার মতো সারাক্ষণ একা একা থাকতে হয়। তুই এবার বিয়েটা করে নে না বাবা। আবার কতদিন? রওজা তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছিল। আচমকা মায়ের এহেন কথা শুনে তার হাসি মুখটা নিমেষে গম্ভীর হয়ে গেল। সে বিয়ে করবে। কিন্তু যাকে করবে সে তো 18 বছরের আস্ত একটা পিচ্ছি। মেয়েটা পারবে তো তার মায়ের ছোট্ট সংসারটা গুছিয়ে রাখতে? বাপের অত বড় ডুপ্লেক্স বাড়ি ছেড়ে সে এখানে তার সাথে আজীবন থাকতে পারবে তো? যদি না পারে, ভাবতেই বুক কেঁপে ওঠে রওজার। অতঃপর নিজের মনকে বুঝো দিতে মনে মনে ভাবে, না, মেয়েটা পারবে। তার যারা তাকে ভালোবাসে, খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। রওজার ভাবনার মাঝে রওজার মা ছেলের দিকে ঘুরে তাকে জিজ্ঞাসা করে, মেয়েটার নাম কি রে রওজা? রওজা ভাবনায় ডুবে থাকার কারণে মায়ের করা প্রশ্নে বেখেয়ালিতে উত্তর দিয়ে দেয়, যারা। যারার নামটা মুখ থেকে বের হতেই রওজার খেয়াল হয় সে আসলে তার মাকে কি বলে ফেলেছে।
মুহূর্তেই তার চক্ষু জোড়া বড় বড় হয়ে যায় তার বেফাঁস কথা বলার কারণে। রওজা তার মায়ের পানে পূর্ণ দৃষ্টিপাত করলে দেখতে পাই উনি মুচকি মুচকি হাসছেন। মাকে এভাবে মুচকি মুচকি হাসতে দেখে রওজা আমতা আমতা করে কিছু বলতে নেবে তার আগেই উনি আবারও বলেন, হবু বৌমা আমার ভারী মিষ্টি, তাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি কিভাবে জানলে? না মানে দেখলে কিভাবে তাকে? রওজা আমতা আমতা করে মাকে প্রশ্ন করতেই উনি ফতাফত উত্তর দেন, গতকাল কেউ একজন ওয়াশরুম থেকে বলেছিল তার ওয়ালেট থেকে 500 টাকার নোটটা খুচরো করে নিতে। মায়ের কথা শুনে দন্ত দ্বারা জিহ্বা কাটে রওজা। সে বেমালুম ভুলে গেছিল তার ওয়ালেটে থাকা যারার পাসপোর্ট সাইজের ছবিটির কথা। স্বামীর প্রিয় রান্না করতে গিয়ে বেহাল দশা হয়ে গেছে আয়াতের। ঘেমে নিয়ে একাকার অবস্থা। এখনই শাওয়ার নিতে হবে তাকে। যেই ভাবা সেই কাজ। কোনো রকম জামা কাপড় ছাড়াই সে ঢুকে পড়ে ওয়াশরুমে। তার মাথায় এখন শুধু একটা ঠান্ডা শাওয়ারের চিন্তা। তাই জামাকাপড় যে নিতে হবে, সেটা বেমালুম ভুলে গেছে মেয়েটা। একটা দীর্ঘ শাওয়ার নেওয়ার পর আয়াতের মনে হয় সে জামাকাপড় আনতে ভুলে গেছে। এখন উপায় না পেয়ে জুনেদকে ডাক দেয় সে। মিস্টার তালুকদার আছেন? না, কোনো রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না মানুষটার। তাই সে আবারও ডাক দেয়, স্যার শুনছেন? তার মানে ফোকা ইংরেজরা সত্যি সত্যি নেই রুমে। যখন দরকার থাকে না তখন ঠিকই এই লোক চোখের সামনে ঘুরঘুর করে। আর এখন দেখো, একটা দরকারে তার টিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। মনে মনে কথাগুলো ভেবে ওয়াশরুমের ফ্লোরে জোরে পা ঠোকে আয়াত। আহো! ব্যথায় মৃদু কুকিয়ে ওঠে সে। এরপর আয়াত নিজের দিকে তাকিয়ে দেখে তার সারা শরীর ভেজা। ভেজা সালোয়ার কামিজ শরীরের সাথে চিপকে লেগে আছে। এভাবে গেলে রুমের ফ্লোর ভিজে যাবে। তাই সে অতিদ্রুত ভেজা কাপড় পাল্টিয়ে শরীর মুছে অর্ধ ভেজা টাওয়েলটা পরে নেয়। অতঃপর ওয়াশরুমের দরজা খুলে গলা বাড়িয়ে রুমের চারিপাশ আর একবার দেখে নেয়। কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়াত। অতঃপর পা বাড়ায় কাবার্ডের পানে। অতঃপর সে তার টাওয়েল জড়ানো শরীর নিয়ে কাবার্ডের সামনে গিয়ে দাঁড়ায়। এখন সে কি পরবে ভাবনা চিন্তা করছে। এতদিনে সে এতটুকু বুঝে গেছে যে জুনেদের শাড়ি পছন্দ। তাই সে মুচকি হেসে বেগুনি রঙের একটা সুতির শাড়ি বের করে। গরমে এটা পরলে আরাম পাবে ভেবে শাড়ির সাথে প্রয়োজনীয় জিনিস বের করে কাবার্ড বন্ধ করে যেই না সামনে ঘোরে সেই মুহূর্তে চাপানো দরজা ঠেলে রুমে প্রবেশ করে জুনেদ। আয়াতের অবস্থা দেখে শীতল হাওয়া বয়ে যায় তার শিরদাঁড়া দিয়ে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা হয়ে যায় একেবারে। বেসামাল হয়ে ওঠে চিত্ত। শরীরের শিরায় শিরায় ছেয়ে যায় ভয়াবহ রকমের উষ্ণ অনুভূতি। মুহূর্তেই হরমোনের প্রবল সারায় অতিষ্ঠ হয়ে পড়ে জুনেদ। এ কেমন রূপে দেখছে সে তার অর্ধাঙ্গিনীকে। অর্ধাঙ্গিনীর পায়ের পাতা থেকে উরু পর্যন্ত চোখ বুলিয়ে পর পর কয়েকটা শুকনো ঢোক গেলে জুনেদ। অতঃপর সে তার দৃষ্টি জোড়া আস্তে আস্তে ওপরে তুলতেই তার দৃষ্টি জোড়া আটকে যায় আয়াতের খোলা বাহু ও গলায়। শ্বাস প্রশ্বাস আটকে যেতে চাইছে জুনেদের। হৃৎপিণ্ড তার জোরে জোরে লাফাচ্ছে। কঠিন থেকে কঠিন পীড়া দিচ্ছে অভ্যন্তরে। এই মেয়ে তার শাড়ি পরিহিতা মনোহর রূপ দেখিয়ে তাকে অর্ধ পাগল করে শান্তি মেলেনি। এখন এসেছে তাকে পুরপুরি পাগল বানাতে। তবে সেও জুনেদ তালুকদার। পাগলের পাগলামি কয় প্রকার ও কি কি সে আজ তার মিসেস ডার্লিংকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। কথাগুলো মনে মনে ভেবে দরজার ছিটকিনি লাগিয়ে দেয় জুনেদ। অতঃপর তড়িৎ পা বাড়ায় সে আয়াতের পানে। মানুষ এমন এক সময় এমন এক ঘটনার সম্মুখীন হয়, যা কোনো রকম প্রতিক্রিয়া করতেও ভুলে যায় তখন। আয়াতের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সে শ্বাস প্রশ্বাস বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানেই। আচানক জুনেদকে দরজার ছিটকিনি লাগাতে দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে তার। তড়িৎ সেখান থেকে পালাই মেয়েটা। তবে শেষ রক্ষা পেল না সে। ওয়াশরুমের ভিতরে প্রবেশ করার আগেই জুনেদ গিয়ে তার একটা হাত ধরে ফেলে। আর সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে নেয় সে। ছাড়ুন প্লিজ। কাপা কাপা গলায় কোনো রকমে বলে আয়াত। তবে জুনেদ ছাড়ে না। বরং তার অপর হাতটা আয়াতের পেটের ওপরে রেখে নিজের দিকে টেনে নেয়। যার ফলস্বরূপ মেয়েটার পিঠ ও মাথা গিয়ে ঠেকে জুনেদের প্রশস্ত বুকে ও ঘাড়ে। মুহূর্তেই কম্পন ধরে যায় তার সমস্ত কায়। মৃগী রোগীর ন্যায় কাঁপতে থাকে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। ছলাৎ ছলাৎ করে ওঠে অভ্যন্তর। জুনেদ নিজের মুখটা আয়াতের কানের অতি নিকটে নিয়ে যায়।
অতঃপর মেয়েটার কানের লতিতে হালকা করে কামড় দিয়ে বলে, বউকে ভেজা চুলে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফিলিংসই যদি না আসে তবে কেমন পুরুষ আমি। হুম। জুনেদের কার্যে ও কথায় আয়াতের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। জোরে জোরে টেনে টেনে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর প্রচেষ্টা চালায় মেয়েটা। এমতাবস্থায় জুনেদ আয়াতের পিছন থেকেই তার খোঁচা খোঁচা চাপদাড়ি যুক্ত গাল ঘষে দেয় আয়াতের নরম গালে, যার ফলস্বরূপ তোরাক করে ওঠে মেয়েটার হৃৎপিণ্ড। তার পেটের ওপরে রাখা মানুষটার হাতটা আর একটু শক্ত করে চেপে বসে সেথায়। জুনেদ নিজের মাথাটা নিচু করে আয়াতের উন্মুক্ত কাঁধে পিঠে একের পর এক উষ্ণ চুম্বনের বন্যা বইয়ে দিতে থাকে। বেসামাল জুনেদের বেপরোয়া ঠোঁটের ছোঁয়া পেতেই আয়াত তার হাতে ধরা শাড়ি ও তার সাথে প্রয়োজনীয় অন্য জিনিসগুলো ছেড়ে দেয়, যার দরুন সেগুলো মেঝেতে গড়াগড়ি খায় অবহেলায়। আচমকা জুনেদ আয়াতকে পিছন থেকে সামনের দিকে ঘুরিয়ে নিতেই আয়াত মিনমিনে স্বরে বলে, এখনো কারো লাঞ্চ করা হয়নি। আই নো দ্যাট মাই মিসেস ডার্লিং। আয়াতের ডান হাতের উল্টো পিঠে গাঢ় করে চুমু দিয়ে বলে জুনেদ। জুনেদের স্পর্শ, চাহনি, নেশাল কণ্ঠে মাথা ভনভন করে ওঠে আয়াতের। মুহূর্তেই কেঁপে ওঠে হাত পা বুক। মানুষটার এহেন মোহনীয় স্পর্শ, এহেন চাহনি, এহেন কণ্ঠস্বর শুনে পরপর কয়েকটা শুকনো ঢোক গেলে আয়াত। মানুষটার পোক্ত হাতের বাঁধন ছাড়াতে ব্যর্থ মেয়েটা। এত পুরুষ মানুষ, তার ওপরে মানুষটা জুনেদ তালুকদার, তার স্বামী নামক আপন পুরুষ। অস্বাভাবিক অনুভূতিতে মূর্ছা যায় আয়াত। লাজে রাঙা হয় তার মুখশ্রী। বুকের বা পাশের হৃদযন্ত্রটা কি অস্বাভাবিকভাবে চলতে শুরু করেছে কিছুক্ষণ পূর্বেই। হায়, আজ সে মরেই যাবে। দিনে দুপুরে মানুষটা এমন করছে কেন? জুনেদ আয়াতের নরম শরীরটাকে আগলে নিয়ে ডান হাত দিয়ে থুতনিটা তুলে ধরে। অতঃপর প্রথমবারের মতো আকস্মিক নিজের পুরু ওষ্ঠ জোড়া ফাঁক করে নিজ মুখগরের মধ্যে নিয়ে নেয় আয়াতের অধর যুগল। মুহূর্তেই চক্ষু জোড়া বন্ধ করে নেয় আয়াত। খামুচি দিয়ে ধরে মানুষটার একটা বাহু ও পিঠ। প্রথমবারের মতো লিপকিস নামক অনুভূতিটায় নরবরে অবস্থা আয়াতের। মানুষটার উষ্ণ, ভেজা ওষ্ঠ যুগলের ছোঁয়ায় টালমাটাল মেয়েটা। এই বুঝি মানুষটা তার কোমল অধরযুগল গিলে ফেলবে। মানুষটির অচেনা উন্মাদনায় দিশেহারা হয়ে নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে অল্প স্বল্প অশ্রু। একটুও ছাড় দিচ্ছে না মানুষটা, একটুও না। চুম্বকের ন্যায় টেনে ধরে আছে তার অধরযুগল। সহসা দুজনের মধ্যে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন বোধ করলে জুনেদ তাকে ছেড়ে দেয়। তবে ছাড় দেয় না। দুজনেই হাঁপাচ্ছে, যার দরুন দুজনেরই নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের মুখশ্রীতে। জুনেদ নিজেকে কিছুটা ধাতস্থ করে মুখ ডুবিয়ে দেয় আয়াতের গলার ভাঁজে। ছোট ছোট কামড় ও উষ্ণ ভেজা চুম্বনে ভরিয়ে দিতে থাকে সেথায়। কিছুক্ষণ অতিবাহিত হতেই মানুষটা নিজের হাত রাখে আয়াতের শরীরে পরিহিতা টাওয়েলে। একটান দিয়ে সেটা খুলে ফেলতে নেবে এমন সময় আয়াত শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে জুনেদকে ধাক্কা মারে। আকস্মিক এমন হওয়াতে দূরে ছিটকে যায় জুনেদ। পড়ে যেতে নেয় ফ্লোরে। তবে কোনো রকমে সামলে নেয় নিজেকে। অতঃপর আহত দৃষ্টি নিক্ষেপ করে আয়াতের পানে। জুনেদের এহেন দৃষ্টি দেখে অদৃশ্য ছুরি দ্বারা ফালা ফালা হয়ে যায় আয়াতের কলিজা। সে কি করে ফেলল? মানুষটা বুঝি কষ্ট পেয়েছে তার এহেন আচরণে। ভাবতেই চিনচিনে ব্যথা অনুভব করে বুকের বা পাশটাই। বা হাত দিয়ে চেপে ধরে সেথায়। অতঃপর সমস্ত লজ্জা ভুলে জুনেদের নিকট এগিয়ে যায়। মিস্টার তালুকদার, সরি। আমি বুঝতে পারিনি অত জোরে কিভাবে কি হয়ে গেল। কান্না মিশ্রিত গলায় আয়াত কথাগুলো বলে জুনেদের একটা হাত ধরা মাত্র জুনেদ ঝটকা মেরে নিজের হাত সরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে দরজার নিকট পৌঁছায়। অতঃপর ধরাম করে জোরে আওয়াজ করে দরজা খুলে সেখান থেকে চলে যায়। লাঞ্চ টেবিলে জুনেদ ব্যতীত সকলে উপস্থিত। তৃপ্তি সহকারে খাচ্ছে সকলে। শুধু খেতে পারছে না আয়াত। খাবার নিয়ে নাড়াচাড়া করছে মেয়েটা। চোখ ফেটে কান্না উপচে আসতে চাইছে তার। যার জন্য এত স্বাদ করে রান্নাটা করলো সেই মানুষটাই তো কাজের বাহানা দিয়ে বাইরে গিয়ে বসে আছে। তাহলে তাকে ছাড়া সে একা একা খাবে কিভাবে? গোধূলি বিকেল। পার্কের বেঞ্চে বসে আছে জুনেদ। সারাদিনের প্রখর সূর্যতাপ শেষে প্রকৃতি এখন শান্ত। সেই সাথে শান্ত জুনেদ। শান্ত জুনেদ এখন প্রকৃতির শান্ত রূপ দেখতে ব্যস্ত। তবে ওপরে ওপরে তাকে যতটা না শান্ত লাগছে তার থেকেও দ্বিগুণ অশান্তিতে ভুগছে তার অভ্যন্তর।
লাল হয়ে আসা তার চক্ষু জোড়া জ্বালা করছে খুব করে। দুমড়ে মুচড়ে যাচ্ছে তার হৃৎপিণ্ড। সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে, আয়াতকে জোর করে বিয়ে করে। আর যাই হোক, জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না। কিন্তু সে কি করবে? তার বেহায়া মনটা যে মেয়েটাতে আসক্ত। খুব করে চায় জুনেদ আয়াত তাকে ভালোবাসুক। নিজ ইচ্ছেও মেয়েটা তার কাছে আসুক। ভালোবাসার চাদরে মুড়িয়ে নিক তাকে। কিন্তু সে তাকে বুঝলে তো? বিয়ের এতদিন পরেও বউয়ের তার প্রতি সামান্য ভালোবাসাটুকুও জন্মায়নি। ভাবতেই বা পাশের চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে জুনেদের। তাতড়িৎ ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে সে। তার বুকের ভিতরে হাহাকার করছে। কষ্ট হচ্ছে আয়াতের আচরণে। নতুবা কি আর শক্ত ধাঁচের গম্ভীর মানবের চোখে জল দেখা যায়? রাত 11টা পার। এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি জুনেদ। আয়াত অনিচ্ছার সত্ত্বেও অল্প হলেও একটু খেয়েছে দুপুরে। কিন্তু মানুষটা কি যে খেয়েছে জানা নেই তার। দুপুর থেকে এখন পর্যন্ত 50 বারের উপরে তাকে কল করে ফেলেছে আয়াত তাকে। তবে জুনেদ তার কল রিসিভ করেনি একবারও। গুমরে গুমরে মরছে আয়াত। চিন্তায় চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম তার। শাশুড়ি মাকে রুমে পাঠিয়ে সে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে স্বামী নামক পুরুষটির। তার অপেক্ষার অবসান ঘটাতে ডোরবেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে ছুটে গেল আয়াত দরজা খুলতে। দরজা খুলে জুনেদকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। তার ইচ্ছে করে সামনে দাঁড়ানো মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আপনি খুব খারাপ। কি করে পারলেন আমাকে এতক্ষণ অপেক্ষা করাতে? কিন্তু পারল না। কেবল তাকিয়ে থাকলো মানুষটার পানে। জুনেদ নিজের লাল হয়ে যাওয়া আখি জোড়া নিয়ে আয়াতের দিকে একবার তাকিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেল ভিতরে। তা দেখে চোখ ছোট ছোট হয়ে গেল আয়াতের। কোমরে দুহাত দিয়ে দাঁড়ালো কিছুক্ষণ। এই গম্ভীর ভাবওয়ালা লোকটা আবারও তার আগের ফর্মে ফিরে গেছে। কিছু কথা না বলে কেমন ভাব দেখিয়ে চলে গেল। আর সে এতক্ষণ এই লোকটার অপেক্ষায় ছিল। লোকটার জন্য চিন্তা করে করে মাথা নষ্ট করছিল। ভাবতেই রাগে সারা শরীর রিরি করে ওঠে আয়াতের। এই লোকের বসগিরি একদমই সহ্য করবে না সে। আগে না হয় সে শুধু তার এমপ্লয় ছিল। কিন্তু এখন সে তার বউ। তিন কবুল বলে বিয়ে করাবো। এখন সে কোনো মতে সহ্য করবে না বদ লোকটার এত এত ভাব। ওহো! ধোপাদপ পা ফেলে আয়াত জুনেদের সামনে চলে যায়। আচানক তার একটা হাত জুনেদের বুকের বা পাশে ঠেস দেওয়ার মতো রেখে বলে, আপনি কিন্তু আমাকে অ্যাভয়েড করছেন। শোয়ার্ড। জুনেদের গা ছাড়া ভাব দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে আয়াত। দাঁতে দাঁত চেপে বলে, আমি যে এতক্ষণ কিছু না খেয়ে আপনার জন্য অপেক্ষা করছি তার দাম কে দেবে? আয়াতের এহেন কথায় চোখ ছোট ছোট করে নেয় জুনেদ। আপাতত আপনার সাথে ফালতু বকতে চাইছি না। আমি অনেক টায়ার্ড। আর আমার জন্য না খেয়ে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো বলে জুনেদ আয়াতের হাতটা সরিয়ে দিয়ে গটগট করে হেঁটে ওপরে চলে যায়। এদিকে তার কথা শুনে আপনা আপনি আয়াতের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এ সে কাকে দেখছে? এ যে আগের সেই হার্টলেস, গম্ভীর, বদমেজাজি জুনেদ তালুকদার। জুনেদকে এভাবে একদমই নিতে পারছে না আয়াত। তার বুকটা ফেটে যাচ্ছে ব্যথায়। লোকটা কি অনেক বেশি রাগ করেছে তার ওপর? কিন্তু সে তো অনেক সরি। তীব্র মন খারাপ জেকে ধরে আয়াতকে। তাই সে আর কোনো ভাবনা চিন্তা না করে নিজেদের রুমের দিকে পা বাড়ায়। জুনেদ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আয়াত কি যেন বিড়বিড় করছে আর আঁচলের এক কোণা নিয়ে তর্জনীর আঙ্গুলে জোড়াচ্ছে আবার খুলছে। এই একই কার্য মেয়েটা বারংবার করছে। আয়াতের পেটের অর্ধেক অংশ দৃশ্যমান। তবে মেয়েটার তাতে কোনো হুঁশ নেই। সেদিকে একবার তাকিয়ে তড়িৎ দৃষ্টি জোড়া সংযত করে নেয় জুনেদ। এদিকে জুনেদকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে আয়াত তার সামনে সামনে বেরায়। তাতে প্রচণ্ড বিরক্ত হয় জুনেদ। তাই দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে, কি সমস্যা? এভাবে মাথায় মাথায় বেড়ানোর মানে কি? তার এহেন কথায় একটা শুকনো ঢোক গেলে আয়াত। অতঃপর তার ছোট্ট মনে একগাদা সাহস জুগিয়ে বলে, আমাকে মাফ করবেন মিস্টার তালুকদার। তখনকার ঘটনার জন্য আমি দুঃখিত। আমি ইচ্ছাকৃতভাবে। আয়াতের কথাটা সম্পূর্ণ করতে দেয় না জুনেদ। তার কথার মাঝে সে বলে, আপনি কেন সরি? সরি তো আমি। আপনার অনুমতি ব্যতীত আপনাকে গভীরভাবে স্পর্শ করে ফেলেছি। আমার উচিত ছিল নিজেকে সংযত রাখা।
তবে ভাববেন না, এবার থেকে ওই ভুল আর দুবার হবে না। কথাগুলো বলে জুনেদ তাকে পাশ কাটিয়ে চলে গেল। অতঃপর মাঝে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। এদিকে আয়াতের হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোক এত বেশি বজে কেন? সে কি একবারও বলেছে তাকে স্পর্শ না করতে? গভীর রাত, নিস্তব্ধ প্রকৃতি, শুধুমাত্র দেয়াল ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজটা ভেসে আসছে আয়াতের কানে। বিরক্ত মেয়েটা, মহা বিরক্ত। দুজন খাটের দুপাশে শুয়েছে, মাঝে এককারই জায়গা ফাঁকা। জুনেদ এক হাত চোখের ওপর দিয়ে শুয়ে আছে। বোধহয় ঘুমিয়ে পড়েছে মানুষটা। কিন্তু আয়াতের চোখে সামান্য তন্দ্রাটুকুও ধরা দিচ্ছে না আজ। সমানে এপাশ ওপাশ করছে মেয়েটা। প্রতিদিনের ন্যায় আজও জুনেদের বাহুডোরে ঘুমোতে মন চাইছে তার। না, এভাবে তো আর সারা রাত জেগে জেগে সে পার করে দিতে পারে না। তাই শোয়া ছেড়ে উঠে বসে মেয়েটা। ফের তাকায় জুনেদের পানে। মানুষটা নিজের চোখের ওপর দিয়ে যে হাতটা রেখেছে সেই হাতটা সন্তর্পণে সরিয়ে দেয় আয়াত। যার ফলস্বরূপ দৃশ্যমান হয় জুনেদের নির্মল, গৌরবর্ণ, সুন্দর মুখশ্রী। কেঁপে ওঠে সে। মনে পড়ে যায় দুপুরের সেই সাংঘাতিক প্রেমময় ঘটনা। যদি না লোকটাকে সে তখন না থামাতো, তাহলে কি হতে যাচ্ছিল ভাবতেই তার কান গরম হয়ে অদৃশ্য ধোঁয়া বেরোচ্ছে সেখান হতে। আপনা আপনি আয়াতের ডান হাতটা উঠে আসে নিজের ওষ্ঠ জোড়ায়। আর একবার আর চোখে সে তাকায় জুনেদের দিকে। অতঃপর ফিক করে হেসে ফেলে সে। এই লোক চরম লেভেলের অসভ্য। আর তার সাক্ষী সে নিজেই। এই লোকের সামান্য ছোঁয়াতেই তার নরবরে অবস্থা হয়ে যায়। আয়াত একেবারে জুনেদের কাছে ঘেঁষে যায়। মুখটা এগিয়ে নিয়ে যায় তার মুখের অতি নিকট। অতঃপর ভালো করে পর্যবেক্ষণ করে লোকটা আসলেই ঘুমিয়েছে কিনা। সেই বুঝতে পারছে না মানুষটা সত্যি সত্যি ঘুমিয়েছে, নাকি শুধু শুধু ঘুমের অভিনয় করছে। একদিক দিয়ে জুনেদের ভারী নিঃশ্বাস পড়ছে না দেখে তার বারবার মনে হচ্ছে লোকটা জেগে আছে। আবার অন্যদিকে মানুষটা কোনো রকম নড়নচড়ন করছে না দেখে সে সত্যি সত্যি ধরেই নেয় সে ঘুমাচ্ছে। তাই সে অতি সাবধানে, সতর্কতার সাথে জুনেদের একটা হাত টেনে নিয়ে বিছানায় রাখে। অতঃপর সেই হাতের ওপর মাথা দিয়ে শুয়ে সন্তর্পণে মানুষটার গলাটা জড়িয়ে ধরে। এরপর সে নিজের মুখটা আর একটু এগিয়ে নিয়ে যায় তার গলার ভাঁজের অনেকটা কাছাকাছি। আপনি অনেক খারাপ মিস্টার তালুকদার। প্রথমে আমাকে আপনাতে অভ্যস্ত করে এখন দূরে ঠেলে দেওয়া হচ্ছে, না? তবে সেটা তো হচ্ছে না মিস্টার ফোকা ইংরেজ। আমি হতেই দেব না। কিছুতেই না। আয়াত কথাগুলো বলে তার গলাটা আর একটু ভালো করে জড়িয়ে ধরে। আর তৎক্ষণাৎ ফট করে আঁখি জোড়া খুলে ফেলে জুনেদ। আয়াতের কার্যে সে অবাকের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। মুখটা সামান্য উঁচু করে দেখে, মেয়েটা তাকে জড়িয়ে ধরে আরামে চোখ বুজেছে। আর কি বলল মেয়েটা? সে জুনেদে অভ্যস্ত। শুধুই অভ্যস্ত। এর বাইরে কিছুই নয়। শেষের প্রশ্নটা মনে আসতেই মনটা খারাপ হয়ে গেল তার। তবুও জোর করে ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা টেনে আনে সে। অল্পতেই খুশি থাকতে হয়। ধৈর্যের ফল যে মিষ্টি। ভাবতেই সমস্ত গায়ে খুশির জোয়ার বয়ে যায় তার। তার নিজেরও আয়াতকে পাল্টা জড়িয়ে ধরতে মন চায়। তবে ধরে না তার এই মাত্র কষা প্ল্যানটার কথা ভেবে। শুধু বাঁকা হাসি দিয়ে চোখ বন্ধ করে থাকে ওভাবেই। গভীর রাতে ঘুমে বিভোর রওজা। তার সাধের ঘুম নষ্ট করতে কর্কশ আওয়াজ তুলে ফোনটা বেজে চলেছে অনবরত। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় ছেলেটা। তবে ফোনটা রিসিভ করে না। ওভাবেই দাঁতে দাঁত চেপে শুয়ে থাকে। কিন্তু না, আর সম্ভব নয়। উঠে বসে বিছানায় একটা হাই তুলে হাত বাড়ায় টেবিলের ওপরে। অতঃপর ফোনটা এনে চোখের সামনে ধরলেই দেখতে পায় ফোনের স্ক্রিনের ওপরে মাই পিচ্ছি লেখাটা জল জল করছে। যা দেখে রওজার ঘুম জড়ানো আঁখি জোড়া আরো ছোট ছোট হয়ে যায়। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে গিয়ে কলটা কেটে যায়। 1 মিনিটও সময় পেরোয় না, আবার কল ঢোকে ফোনে। রওজা এবার দেরি করে না তড়িৎ কলটা রিসিভ করে কানে ধরে বলে, এই পিচ্ছি, এত রাতে কল কেন করেছো? রওজার ঘুম জড়ানো গম্ভীর স্বর শুনে একটা শুকনো ঢোক গেলে যারা। অতঃপর বলে, বকছেন কেন? আপনিই তো বলেছেন, আমার যখন ইচ্ছে তখন আপনাকে কল করতে পারি। হ্যাঁ বলেছি, তাই বলে তুমি ঘুম কামাই করে আমাকে কল করবে? এই মেয়ে, এই, কলেজ নেই তোমার? সকালে উঠতে পারবে তো সময় মতো? রওজার ধমক শুনে ছলছল করে ওঠে তার নয়ন জোড়া।
অভিমান হয় এই আনরোমান্টিক ছেলেটার ওপর। মাঝরাতে প্রেমিকার কল পেয়ে কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা না করে এই ছেলে তাকে ধমক দিচ্ছে। ভাবতেই সর্বাঙ্গ জ্বলে ওঠে তার। রাগের চোটে ফট করে ফোনের লাইন কেটে দিয়ে সুইচ অফ করে দেয় ফোনটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে ধপাধপ পা ফেলে পড়া টেবিলে গিয়ে রেখে আসে ফোন নামক যন্ত্রটা। ভাবে, সে আর এই খারাপ ছেলেটাকে মিস করবে না। ওহো, সকাল 6:10। ঘুম পাতলা হয়ে গেছে জুনেদের। সে অনুভব করতে পারছে কেউ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আর সে অধিক নরম কিছুর ওপরে মাথা দিয়ে শুয়ে আছে। জুনেদ নিজের মাথাটা এদিক সেদিকে করে দুবার। হঠাৎ কিছু একটা মনে হতেই তড়িৎ চক্ষু জোড়া খুলে তাকালে নিজেকে আবিষ্কার করে আঁচলবিহীন ব্লাউজ পরিহিতা আয়াতের বুকে। পরপর কয়েকটা শুকনো ঢোক গেলে সে শিহরণ জাগে তার হৃদয়ে। চনমনে হয়ে ওঠে তার পুরুষত্ব। হাঁসফাঁস করতে লাগে জুনেদ। সন্তর্পণে উঠে আসতে চায় সে অর্ধাঙ্গিনীর ওপর থেকে। কিন্তু বিপত্তি ঘটে তক্ষুনি। আয়াত সামান্য নড়েচড়ে উঠে ঘুমের ঘোরেই আবারও জুনেদের মাথাটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। যার ফলস্বরূপ তার মুখ লেপ্টে যায় বউয়ের নরম বুকে। নিঃশ্বাস আটকে যায় নিমেষে। কান দুটো গরম হয়ে মস্তিষ্ক এলোমেলো হয়ে যায় জুনেদের। অতিকষ্টে আয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে টেনে টেনে লম্বা লম্বা শ্বাস নেয় সে। অতঃপর তার দিকে তাকিয়ে দেখে মেয়েটার বুকের আঁচল বিছানাতে গড়াগড়ি খাচ্ছে। সতর্কতার সাথে জুনেদ আয়াতের কাপড় ঠিকঠাক করে দেয়। অতঃপর তাকে তার পূর্বের জায়গায় ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে তড়িৎ ওয়াশরুমে ঢুকে হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে কিছুক্ষণ অতিবাহিত হতেই আয়াতের ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করে বিছানার এক প্রান্তে তার বরাদ্দকৃত পূর্বের জায়গায়। তা দেখে তার মনটা খারাপ হয়ে যায়। রাতে তার ঘুমানোর পরে ফোকা ফোকা ইংরেজটা নিশ্চয়ই জেগে গেছিল। আর তাকে তার অতটা কাছে দেখে রেগে গিয়ে নিশ্চয়ই নিজের শক্তিশালী দুটি হাত দিয়ে তাকে ঠেলা মেরেছিল। তাই তো তার সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। কথাগুলো মনে মনে ভাবতেই আয়াতের নাকের পাটা ওঠোট ফুলে ওঠে। আর সঙ্গে তার আখি জোড়া অশ্রুতে টইটম্বুর হয়ে যায়। ব্রেকফাস্ট টেবিলে পাশাপাশি বসে জুনেয়াত। একেবারে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছে তারা। আয়াত কার ওদিকে না তাকিয়ে গপাগপ মুখে খাবার পুড়ছে। আর থেকে থেকে তার নাকের পাটা ফুলে ফেপে উঠছে। সেদিকে আর চোখে তাকায় জুনেদ। সে যত না দ্রুত খাচ্ছে, তার থেকে 3 গুণ রিল্যাক্স হয়ে খাবার চিবাচ্ছে জুনেদ। তার মধ্যে কোনো তাড়া নেই। যেন সকল তারা শুধু আয়াতের একলার। আচানক আয়াতের কি এমন হলো বুঝতে পারছে না সে। তবে সে আন্দাজ করতে পারছে মেয়েটা খুব রেগে আছে এই মুহূর্তে। আচমকা আয়াতের গলায় খাবার আটকে গেলে কাশতে শুরু করে দেয় মেয়েটা। জুনেদ তড়িৎ তার পাশে থাকা পানি ভর্তি গ্লাসটা তুলে তার পানে বাড়িয়ে দিলে আয়াত সেদিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। অতঃপর নিজে জগ থেকে পানি ঢেলে পান করতে থাকে। এই মেয়ে অত তারা কিসের তোমার? আস্তে খাও। নাকি ভদ্রতা জানো না? আয়াতের কাশি উঠে গেলে ধমকে ওঠেন দাদিন। আহ মা, সকাল সকাল মেয়েটাকে না বকলে নয়। বিরক্ত হয়ে বললেন কাহিরা তালুকদার। এদিকে সবার সাথে হইচই করে বেড়ানো মেয়েটাকে এত চুপচাপ দেখে জুনেদ কিছু বলতে নেবে তখনই লতিফ সাহেব বলে ওঠেন। কি হয়েছে যারা, তুমি খাচ্ছ না কেন মামনি? ড্যাডকে প্রশ্ন করতে দেখে যারা তার ফুলানো গাল আরো ফুলিয়ে নেয়। অতঃপর প্রশ্ন করে, ড্যাড তুমি কাকে বেশি ভালোবাসো, ভাইয়াকে নাকি আমাকে? মেয়ের এহেন প্রশ্নে ভড়কে যান লতিফ সাহেব। এ আবার কেমন প্রশ্ন? ছেলে মেয়ে দুজনেই ওনার কলিজা। জুনেদ যেমন ওনার প্রথম ফল বাঁধা সন্তান, তেমনি যারাও ওনার শেষ ফল বাঁধা সন্তান। অর্ধেক কলিজা নিয়ে কোনো মানুষ কি জীবনে বাঁচতে পেরেছেন? তবুও তিনি মেয়েকে খুশি করতে ফতাফত উত্তর দেন, আমি তো আমার যারা মামুনিকেই বেশি ভালোবাসি। লতিফ সাহেবের উত্তর শুনে খুশি হতে পারে না যারা। তাই সে মন খারাপ করে বলে, তুমি মিথ্যে বলছো। যদি সত্যিই ভাইয়ার থেকে বেশি ভালোবাসো তবে আমাকে পৃথিবীতে আনতে এত দেরি করলে কেন? এখন যে আমাকে পিচ্ছি ট্যাগ নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। মেয়ের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যান লতিফ সাহেব। এই মুহূর্তে মেয়েকে পাল্টা উত্তর দেওয়ার মতো কোনো শব্দই খুঁজে পাচ্ছেন না তিনি। এদিকে গম্ভীর জুনেদের পেট ফেটে হাসি আসতে চাইছে বোনের এহেন ছেলেমানুষি প্রশ্ন শুনে। কোনো ক্রমে সে ঠোঁট কামড়ে নিজের হাসিটুকু আটকে নেয়। হয়তো পরিবারের সাথে সে ফ্রি থাকলে এই মুহূর্তে টেবিল কাঁপিয়ে হো হো করে হেসে দিত।
জুনেদ ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করার পাশাপাশি বারংবার আর চোখে তাকাচ্ছে আয়াতের পানে। মেয়েটা কেমন সাপের ন্যায় ফনা ধরেই আছে, যেন সে তাকে কিছু বললে এক্ষুনি দংশন করে দেবে। জুনেদ মনে মনে ভাবে মেয়েটা হয়তো আজ অফিসে যেতে চাইছে না। জুনেদের ভাবনার মাঝেই তাদের গাড়িটা অফিসের সামনে এসে হাজির হয়। তৎক্ষণাৎ জুনেদ নিজের গম্ভীর স্বরটাকে আর একটু ভারী করে বলে, আমার মনে হচ্ছে রাতে আপনার ঠিকঠাক ঘুম হয়নি, যার কারণে আপনার আচরণ আজ অস্বাভাবিক। আপনি চাইলেই এখন বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নিতে পারেন। অত দরদ দেখাতে হবে না আপনাকে। আমি কোথায় শুয়ে ঘুমোবো সেটা আমার ব্যাপার। আমি মেঝেতেও শুতে পারি, বিছানাতেও শুতে পারি, এমনকি আপনার শরীরের ওপরে শুয়েও ঘুমাতে পারি। মাঝখান থেকে আমাকে ঠেলে সরানোর আপনি কে? ফালতু লোক একটা। ওহো। শরীরের রাগ মিটিয়ে কথাগুলো বলে মুখ বাঁকিয়ে গাড়ির দরজা খুলে চলে গেল আয়াত। এদিকে জুনেদের মুখ ইতিমধ্যে হা হয়ে গেছে। সে এই মেয়েকে কি বলল, আর মেয়েটা তাকে কি সব বলে গেল। সব মাথার ওপর দিয়ে গেল তার। তবে সে একটা কথা কিছুতেই বুঝতে পারল না, এই মেয়েকে সে কখন আর কোথা থেকে ঠেলে সরালো। তো মিস্টার জুনেদ তালুকদার, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আই মিন, আপনার বিজনেসের ধরন আমার খুব পছন্দ হয়েছে। সো, আপনি যদি ডিলটা অ্যাকসেপ্ট করেন তো আগামীকাল থেকেই আমরা আমাদের প্রজেক্টের কাজটা শুরু করে দিতে পারি। মিস ফারাহ খান কথাগুলো বলে থামতেই জুনেদ তার দিকে আর একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, ওকে ডান। জুনেদ হাত বাড়াতেই ফারাহ নামের মেয়েটির চিত্ত উল্লসিত হয়। তবে তার উত্তেজনাকে অন্তরের গহীনে দমিয়ে রেখে মার্জিত সহকারে তার হাতে হাত দেয়। জুনেদের হাতের আলতো ছোঁয়া পেয়েই ফারার হৃৎপিণ্ডে কম্পন ধরে যায়। সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষ জুনেদ তালুকদারের ব্যক্তিত্ব দেখে মুগ্ধ মিস ফারাহ খান। জীবনে অনেক বড় ধোঁকা খেয়েও এই ২৬ বছর বয়সে দ্বিতীয়বারের মতো আবারও তার মনে বসন্তের ছোঁয়া লাগল বোধ হয়। এদিকে নিজের ডেস্কে বসে আধা ঘন্টা যাবৎ ছটফট ছটফট করছে আয়াত। কি এক জ্বালায় পড়েছে মেয়েটা। যখন থেকে ওই সুন্দরী নারীটা জুনেদের কেবিনে ঢুকেছে তখন থেকেই তার অস্বস্তি যেন আরো বেড়ে গেছে। একটা সামান্য ডিল ফাইনাল করতে তাদের এত বেশি সময় কেন লাগবে ভাবতেই গা জ্বলে যায় আয়াতের। কিছুতেই সে নিজের কাজে মন বসাতে পারছে না এই মুহূর্তে। তাই একটা ফাইল হাতে করে জুনেদের কেবিনের দিকে পা বাড়ায় আয়াত। আর তক্ষুনি সেই সুন্দরী ফারাহ নামের মেয়েটি রওজার সাথে জুনেদের কেবিন থেকে বেরিয়ে যায়। মূলত রওজা মেয়েটিকে ছাড়তে গেল নিচ পর্যন্ত। আয়াত জুনেদের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কোনো কারণ ব্যতীত ভিতরে প্রবেশ করতে দ্বিধায় ভুগছে মেয়েটা। এভাবে বিনা কারণে কোনো দিনও মানুষটির কেবিনে আসা হয় না তার। তাই হয়তো এমন আড়ষ্টতা কাজ করছে ভিতরে। ওদিকে সিসিটিভি ফুটেজ আয়াতকে নিজের কেবিনের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয় জুনেদ। অতঃপর উচ্চ স্বরে বলে, মিসেস আয়াত, দরজার ওই পাশে ওভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। কাজ থাকলে ভিতরে আসুন, নতুবা নিজের ডেস্কে গিয়ে কাজ করুন। জুনেদের এহেন কথায় খানিকটা অপমানিত বোধ করে সে। তবে এখন তাকে এসব ছোট ছোট ব্যাপারে পাত্তা দিলে চলবে না। তাই অপমানটা গায়ে না মেখে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। অতঃপর হাতে থাকা ফাইলটা দেখিয়ে বলে, এই ফাইলের ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কই এদিকে দিন। ফাইলটা নেওয়ার জন্য জুনেদ তার ডান হাতটা বাড়িয়ে দেয়। অতঃপর ফাইলের ভিতরে একবার চোখ বুলিয়ে নিতেই তার আঁখি জোড়া ছোট ছোট হয়ে যায়। সত্যিই কিছু বুঝতে পারেননি? তো আপনার কি মনে হয় আপনার মতো খারাপ লোকের কাছাকাছি থাকতে আমি মিথ্যে বলছি? ওহো। বোঝালে বোঝান, নয়তো আমি রওজা ভাইয়ার সাথে বুঝে নেব। আয়াতের কথা শুনে চোখে হাসে জুনেদ। অতঃপর গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে, মিসেস আয়াত, আপনি কিন্তু বসের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছেন। ব্যাপার না, আমার যত দূর মনে হয়, এ মাসের বেতনের অর্ধেক টাকাটা কাটলে আপনার সবকিছু খুব সহজে মনে পড়ে যাবে। মুহূর্তেই জুনেদের কথা শুনে তার চোখ কপালে উঠে যায়। এই লোক তার বেতনের অর্ধেক টাকা কাটবে মানে? অর্ধেকের বেশিই তো তার বাপির ডাক্তার দেখাতে চলে যায়। তার ওপরে সংসারের একটা খরচ বলে কিছু আছে নাকি? এসব ভেবেই আয়াত তার ঠোঁটের কোণে একগাদা মিথ্যে হাসির রেখা টেনে এনে বলে, না না স্যার, একদমই ভুলিনি। কেবল একটু মিস্টেক হয়েছে মাত্র। তবে ব্যাপার না, আমি শুধরে নিয়েছি।
ফাইলটা আমাকে দিন। না না, আপনাকে দেওয়া লাগবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। আয়াত হরবরিয়ে কথাগুলো বলে ফাইলটা টেনে নিয়ে চলে আসতে নিলেই জুনেদ ওর হাতটা ধরে নেয়। না বুঝেই কোথায় যাচ্ছেন? কাজে ভুল আমার একদমই পছন্দ নয়। বসুন। আয়াত বসতেই জুনেদ তার দিকে তাকিয়ে বোঝানোর ভঙ্গিতে কিছু একটা বলতে যাবে, আর তক্ষুনি আয়াত বলে, আপনি আমার থেকে এত দূরে দূরে থাকলে আমি বুঝবো কিভাবে? আচানক আয়াতের মোহনীয় কণ্ঠের এহেন কথা শুনে ভড়কে যায় জুনেদ। তবে আয়াতকে বুঝতে না দিয়ে গলাটা সামান্য ঝেড়ে বলে, মানে মানে আপনি অতটা দূর থেকে বোঝালে আমার বুঝতে সমস্যা হবে তো? মিনমিনে স্বরে বলে আয়াত। ওকে, চেয়ারটা নিয়ে আমার দিকে চলে আসুন। জুনেদের বলতে দেরি, কিন্তু আয়াত যেতে দেরি করে না। তড়িৎ একটা চেয়ার টেনে নিয়ে জুনেদের চেয়ার ঘেঁষে সেট করে দেয়। অতঃপর সেখানে আরাম করে বসে পড়ে। কিছুক্ষণ অতিবাহিত হতেই জুনেদ আয়াতের দিকে নজর দিলে দেখে মেয়েটা বিরক্তিতে মুখটা কুঁচকে নিয়েছে। কি হলো, এতটা দূরত্বের কারণে বুঝি আপনি এখনো ঠিকঠাক বুঝতে পারছেন না? সে বলতেই আয়াত বেখেয়ালিতে ওপর নিচ মাথা নেড়ে ফেলে। যা দেখে জুনেদ বাঁকা হেসে তার চেয়ারটা ঘুরিয়ে নিজের শক্ত দুটি হাত দিয়ে তার কোমরটা শক্ত করে চেপে ধরে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। অতঃপর সে নিজের ওষ্ঠ জোড়া তার কানের অতি নিকটে নিয়ে গিয়ে মাদকতা স্বরে ফিসফিসিয়ে বলে, এবার নিশ্চয়ই আপনার বুঝতে অসুবিধা হবে না মিসেস জুনেদ তালুকদার। জুনেদের ঠোঁটের মৃদু স্পর্শে কেঁপে কেঁপে ওঠে আয়াত। চোখ মুখ খিচে কোনোরকমে বলে, না। যারাদের কলেজের পাশ দিয়ে একটা ঢালাইয়ের সরু রাস্তা চলে গেছে। সেই রাস্তার কাছ ঘেঁষে মস্ত একটা অশ্বত্থ গাছ। সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে যারা আর তার প্রিয় বান্ধবী অভয়া ঘোষাল। তাদের বন্ধুত্ব সেই ক্লাস 5 থেকে। প্রথম দিকে যারাকে অভয়া নামের মেয়েটি একদমই সহ্য করতে পারত না তার অনর্গল কথা বলার কারণে। ছোটবেলা থেকেই অভয়া অনেক চুপচাপ স্বভাবের। যেখানে প্রয়োজন ছাড়া তেমন কথাই বলে না মেয়েটা, সেখানে যারার মতো এমন একটা মেয়েকে সহ্য করা তার জন্য কঠিন থেকে কঠিন ব্যাপার। তবে আস্তে আস্তে সে যারার কথায় অভ্যস্ত হয়ে যায়। এবং তারা হয়ে ওঠে একে অপরের প্রাণপ্রিয় বান্ধবী। এখন তো যারার চাপে পড়ে অভয়া মেয়েটা প্রয়োজন ছাড়াও দু চারটে কথা বেশিই বলে ফেলে। একেই বোধহয় বলে সঙ্গ দোষে লোহা ভাসে। মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রাখলে আমি কিন্তু চলে যাব বলে রাখছি যারা। যারার মুখ ফোলানো দেখে খেপে গিয়ে বলে অভয়া, এই মেয়ের বেজার মুখ একদমই দেখতে পারে না সে। তো উনি আসছেন না কেন? দুঃখের স্বরে বলে যারা। এই ওয়েট ওয়েট, রওজাদা তোকে বলেছিল তো এখানে আসবে। অভয়ার প্রশ্নে দুদিকে মাথা নাড়ে যারা। যার অর্থ না। মানে কি? তাহলে আমরা এখানে পড়ে পড়ে অপেক্ষা করছি কেন? তার কথায় যেন হুঁশ আসে যারার। সত্যি তো। রওজা এসময় তো অফিসে থাকে। কিন্তু তবুও সে ধরে নিয়েছিল ছেলেটা তাকে ফোনে না পেয়ে এখানে চলে আসবে। মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস ফেলে যারা। অতঃপর হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে, আর মাত্র 15 মিনিট পরেই তাদের আর একটা ক্লাস শুরু হবে। তাই আর না দাঁড়িয়ে বিষণ্ণ মনে ঠোঁটের কোণে মিথ্যে হাসির রেখা টেনে প্রিয় বান্ধবীর হাত ধরে বলে, চল, চলে যাই। যারা অভয়া দুজনে মিলে তাদের কলেজের 3 তলার করিডোর দিয়ে হাঁটছে। হঠাৎ অভয়ার চোখ যায় গেটের বাইরে। সেখানে বাইক দাঁড় করিয়ে একটা ছেলে এদিক সেদিকে তাকাচ্ছে। এবার ছেলেটা তার মাথা থেকে হেলমেটটা খুলে ফেললে মৃদু স্বরে চেঁচিয়ে ওঠে মেয়েটা, যারা গেটের বাইরে রওজাদা। তোকে খুঁজছেন দেখ। আচানক অভয়ার চিৎকারে সে ভড়কে গেলেও পড়ে রৌজার নাম শুনে তড়িৎ তার আঙ্গুল যেদিকে তাক করে আছে সেদিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি রৌজা এসেছে। যারা আনন্দে উল্লসিত হয়ে প্রিয় বান্ধবীর ওপরে ঝাঁপিয়ে পড়ে বেশ শক্ত একটা আলিঙ্গন করে তাকে। অতঃপর খুশিতে গদগদ হয়ে বলে, দোস্ত, আমার মনে হয় উনি আমাকে অনেক ভালোবাসেন। তবে খটাসটা সেটা আমার মতো ক্ষণে ক্ষণে প্রকাশ করতে পারে না। উফো, এই জ্বালায় তো মরছি আমি। যারার কথা শুনে ঠোঁট চেপে হাসে অভয়া। এই মেয়ে যে ওই রওজাদার জন্য কতটা পাগল তার থেকে ভালো আর কেউ জানে না। তুই ক্লাসে যা। আমি নিচ থেকে একবার ঘুরে আসি। তাকে ছেড়ে দিয়ে খানিকটা লাজুক হেসে বলে যারা। এরপর সেই গেটের বাইরে পা রাখতেই তার চক্ষু জোড়া কপালে উঠে যায়। রওজা যারাদের ডিপার্টমেন্টের যারার মতে সবচাইতে ঝগড়ুটে মেয়ে সাবিহার সাথে হেসে হেসে কথা বলছে।
যা দেখে মুহূর্তের মধ্যেই তার সর্বাঙ্গ দপ করে জ্বলে ওঠে। ওভাবেই জ্বলা শরীর নিয়ে সে ধোপাধপ পা ফেলে তাদের দিকে এগিয়ে যায়। অতঃপর দু হাত দিয়ে রোজার ডান পাশের বাহুটা শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ে। আচমকা কোথা থেকে এসে যারাকে রৌজার বাহু জড়িয়ে ধরে দাঁড়াতে দেখে ভ্রুকুটি করে নেয় সাবিহা নামের মেয়েটি। অতঃপর রওজার দিকে তাকিয়ে একগাদা বিস্ময়ের সাথে প্রশ্ন করে, রৌজা ভাই, যারা আপনার কে হয়? রওজা যারার দিকে একবার তাকিয়ে হাসি মুখে উত্তর দিতে নিলেই সে তড়িৎ বলে ওঠে, আমি ওনার গার্লফ্রেন্ড, আর উনি আমার ভবিষ্যৎ বর। কথাটা বলে যারা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না, রওজাকে টেনে সেখান থেকে নিয়ে চলে আসে। হেই স্টুপিড, কি করছো? হাত ছাড়ো বলছি। আশেপাশের লোকজন কেমন তা মেরে দেখছে, দেখছো না? পরে কার বদনাম হবে? হুম। ও আচ্ছা। কই আপনার বাইকে উঠি যখন তখন তো বদনাম হয় না, আর এখন একটু হাত ধরেছি আর অমনি বদনাম হয়ে যাবে? নাকি ওই সাবিহার সামনে আপনার হাত ধরেছি তাই আপনার খারাপ লাগছে, কোনটা? চোখ মুখ শক্ত করে রাগে ফুঁচতে ফুঁচতে বলে যারা, হোয়াট ননসেন্স! ওর সামনে হাত ধরলে আমার খারাপ কেন লাগবে? ও আমার থরি না কেউ হয়। বন্ধুর বোন সেই সুবাদে টুকটাক কথা হলো। নেহাত সামনাসামনি দেখা তাই। আর এই পিচ্ছি, সাধারণভাবে বাইকে উঠলে কারো বদনাম হয়ে যায় না। তবে কলেজের সামনে একটা ছেলের বাহু ধরে টানাটানি করলে অবশ্যই লোকে মেয়েটাকে খারাপ বলবে। আর আমি রওজা, আমার প্রেয়সীকে কিভাবে সকলের চোখে খারাপ হতে দিই? শেষের কথাটি রওজা অতিমাত্রায় নিচু গলায় বললেও যারা তা ঠিকই শুনে নিয়েছে। রওজার শেষের কথায় তার পেটে হাজারো রং বেরঙের প্রজাপতিরা তাদের ডানা মেলে উড়তে শুরু করে দিয়েছে। তবে ছেলেটাকে তা বুঝতে না দিয়ে ওপরে ওপরে মুখ ভারী করে হাতঘড়ির দিকে তাকিয়ে বলে, আপনার আর কোনো কথা আপাতত শুনতে চাইছি না। আমার ক্লাসের দেরি হচ্ছে, বাই। যারার ভাব নেওয়া দেখে ভড়কে যায় রওজা। বিড়বিড় করে বলে, আরে, এ তো দেখি আমার বেড়াল আমাকেই বলে ম্যাও। পরকিয়া, এই চার বর্ণের একটি মাত্র শব্দ, যা একটা সুখের সংসারকে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ করে দিতে পারে। শক্ত টানটান বিয়ের মতো পবিত্র বন্ধনকেও নড়বড়ে করে দিতে পারে এই পরকিয়া। জুনেদও কি আয়াতকে ছেড়ে কোনো সুন্দরী রমণীর রূপে মোহিত হবে? লিপ্ত হবে কি কোনোদিন পরকিয়ার মতো জঘন্য কাজে? ভাবতেই হুহু করে ওঠে আয়াতের বক্ষস্থল। সে শুনেছে স্বামী স্ত্রীর মধ্যে যখন শূন্যতা তৈরি হয় তখন আরেকজন নির্দ্বিধায় তাদের মধ্যে প্রবেশ করে ফেলে। তার মানে কি জুনেদও তার মাঝে কেউ? বুক কেঁপে ওঠে আয়াতের। জুনেদের সাথে পরকিয়া শব্দটা ভাবতেই তার বিশ্রীভাবে গা গুলিয়ে আসতে চাইছে। আর যাই হোক, মানুষটা অমন হতেই পারে না, তার পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু পুরুষ মানুষের চাহিদা বলেও তো একটা ব্যাপার আছে। 7-5 ভাবতে ভাবতে আয়াতের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু সে তো এখন চাইছে মানুষটা তার অধিকারটুকু বুঝে নিক। কিন্তু ফোকা ফোকা ইংরেজটাই তো তাকে পাত্তা দিচ্ছে না। নিরিবিলি রুমটা আয়াতের কান্নার শব্দে থমথমে পরিবেশ সৃষ্টি করেছে ইতিমধ্যে। ঘন ঘন নাক টানার শব্দে আর মৃদু সুরে কান্নার আওয়াজে ঘুমটা পাতলা হয়ে যায় চুনেদের। ঘুমের মধ্যে থেকেই সে ভ্রু জোড়া কুঁচকে আয়াতের দিকে হাত বাড়িয়ে দেয়, মেয়েটাকে বুকে টেনে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু অর্ধাঙ্গিনীর বরাদ্দকৃত জায়গাটুকু ফাঁকা অনুভব করতে পেরে সঙ্গে সঙ্গে আখি জোড়া মেলে ধরে সে। মৃদু আলোয় সোফার ওপরে আয়াতকে দুই হাঁটুর মাঝখানে মুখ গুজে দিতে দেখে বেশ অনেকখানি অবাক হয় সে। হাত বাড়িয়ে টেবিলের ওপরে রাখা ফোনটা নিয়ে সময়টা দেখে নেয়। 12:56। এই মেয়ে তো এই সময় ঘুমে বিভোর থাকে। তবে আজ কি হলো? মনে প্রশ্ন নিয়েই সে যায় রুমের বড় বাতিটা জ্বালাতে। সাদা আলোটা রুমের মধ্যে পড়তেই ঝলমল করে উঠল চারিপাশ। তবে আয়াতের কোনো ভাবান্তর নেই। সে সেভাবেই ঠাই বসে আছে। জুনেদ আয়াতের পাশে বসে, তার কাঁধ স্পর্শ করতেই মাথা তুলে মানুষটার পানে তাকায় সে। মুহূর্তেই ধক করে ওঠে জুনেদের হৃৎপিণ্ড। হৃদয়ের গভীরে সূক্ষ্মভাবে দাগ টানে আয়াতের বিধ্বস্ত মুখশ্রী দেখে। বুকের বা পাশের পাঁজর যেন কেউ দুমড়ে মুচড়ে দিচ্ছে তার। এলোমেলো হচ্ছে তার শ্বাস প্রশ্বাস। সে হাত বাড়িয়ে আয়াতের ভেজা গাল স্পর্শ করে স্নেহময় কণ্ঠে শুধায়, এই মেয়ে, কাঁদছেন কেন আপনি? কি হয়েছে আমাকে বলুন। জুনেদের এহেন কণ্ঠে কি যেন হয়ে যায় আয়াতের। ঠোঁট উল্টে জুনেদের কোলে উঠে পড়ে সে।
অতঃপর মানুষটার গলা শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। জুনেদ আগলে নেয় অর্ধাঙ্গিনীকে। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে, আর অপর হাত তার মাথায় বুলিয়ে দেয়। কি হয়েছে জান? শরীর খারাপ লাগছে। জুনেদের আদুরে কণ্ঠে আদুরে ভাষায়। আয়াতের কান্না বাড়ে বয়ে কমে না। এতে ভীত হয় জুনেদ। আর একটু নিজের সাথে জড়িয়ে নেয় মেয়েটাকে। অতঃপর আবারও বলে, কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? হুম। তবু আয়াতের কোনো ভাবান্তর নেই। তা দেখে মিথ্যে রাগ দেখিয়ে জুনেদ বলে, এই মেয়ে কিছু বলছেন না কেন? ওকে না বললে না বলুন, দেখি আমাকে আগে ছাড়ুন। অকারণে ঘুম কামাই করে আপনার সাথে বসে থাকার কোনো মানেই হয় না। জুনেদের কথায় আয়াত তার দুটি হাতে জড়িয়ে থাকা মানুষটার গলাটা ছেড়ে দেয়। তবে কোল থেকে নেমে না পড়েই ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি জানি আপনি আমাকে একদমই ভালোবাসেন না। শুধু শুধু ওই লিজার পিছন ছাড়াতে আমাকে বিয়ে করেছেন মাত্র। জুনেদ হতভম্ব, বাকরুদ্ধ, হতবুদ্ধি শূন্য হয়ে গেছে মানুষটা আয়াতের এহেন কথা শুনে। তবুও নিজেকে সামলে বলে, এজন্যই বুঝি আপনি কারো হৃদয় দগ্ধ করতে রাত বিরাতে উঠে কান্না শুরু করেছেন। জুনেদের কথায় নাক টেনে দুদিকে মাথা নাড়ে আয়াত, যার অর্থ না। তবে আচানক আবারও ডুকরে ওঠে সে। অতঃপর ওভাবেই কান্নার সহিত বলে, ওই ফারা এই মাঝরাতে আপনাকে কল কেন করবে? কি চক্কর চলছে আপনাদের মধ্যে? এই জন্য বুঝি আমাকে আর পাত্তা দেয় না। কথাগুলো বলতে বলতে সে কতগুলো কিলোঘুষি দিয়ে দিয়েছে জুনেদের চৌড়া বুকে। আহ, কি করছেন আয়াত? ব্যথা পাচ্ছি তো। আর এসব কি ল্যাঙ্গুয়েজ, চক্কর আবার কি? হ্যাঁ, আর ওনার নাম ফারা নয় ফারা। ফারা আর ফরা আমি যাই বলি না কেন, তাতে আপনার কি? তার মানে আমি যা ভেবেছি তাই। এই বলে ডুকরে ডুকরে কাঁদতে থাকে আয়াত। এদিকে জুনেদ বিরক্ত। তবে আয়াতের প্রতি নয়, বরং ওই বেহা ফারার প্রতি। সেই বুঝতে পারছে না মানুষ কত বড় নির্লজ্জ হলে বারণ করার সত্ত্বেও এভাবে মাঝরাতে কাজের বাহানা দিয়ে কল করতে পারে। ওই মেয়েকে তো সে কাল দেখে নেবে। তার আগে তার অবুঝ বউটাকে শান্ত করার প্রয়োজন। জুনেদ আয়াতের মুখটা দুহাতের মধ্যে ভরে নেয়। অতঃপর আয়াতের অনবরত দুগাল বেয়ে পড়া চক্ষু জোড়ায় অশ্রুগুলো দুহাতের বৃদ্ধাঙ্গুলের দ্বারা মুছে দিয়ে বলে, মিসেস আয়াত, আপনি যা ভাবছেন তা কোনো দিনও সম্ভব নয়। আমি মরে যাব তবুও এমন পাপেপূর্ণ কাজ করব না, ট্রাস্ট মি। আয়াতের সমস্ত কান্না থেমে যায় জুনেদের বলা কথাতে। বিশ্বাস। সে তো এই গম্ভীর একরোখা লোকটাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতে বাধ্য। তার ব্যক্তিত্বই যে এমন। আয়াত ঠোঁট কামড়ে জুনেদকে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় মানুষটার বুকে। কান্নার ফলে নাকে জমা কাঁচা সর্দিটা মুছে দেয় জুনেদের গেঞ্জিতে। টের পেয়ে তৎক্ষণাৎ জুনেদ তাকে কোল থেকে সরিয়ে তড়িৎ গতিতে টি শার্ট খুলে ফেলে। এবং মৃদু স্বরে মেয়েটাকে ধমক দিয়ে বলে, হেই স্টুপিড, এসব কি নোংরা কাজ করার স্বভাব? জুনেদের ধমকে পাত্তা না দিয়ে তার লোমশ ভর্তি বলিষ্ঠ বুকটায় ড্যাব ড্যাব করে চেয়ে থাকে আয়াত। অতঃপর তাকে কিছু বুঝে উঠতে না দিয়ে আকস্মিক তার বুকে হামলে পড়ে বা পাশের কুচকোচে কালো তিলটায় কামড় বসায়। কথায় রেখেছেন মনে নেই মানে? এসব কি ধরনের ছেলেমানুষি কথাবার্তা মিসেস আয়াত? আপনি ভাবতে পারছেন ওই ফাইলটা না পেলে আমাদের কোটি টাকা লস হয়ে যাবে। তার থেকেও বড় কথা আমার জেল পর্যন্ত হতে পারে। আপনার তো দেখছি দায়িত্ব বলতে কিচ্ছু নেই। অফিসে কি শুধু গায়ে হাওয়া লাগাতেই আসেন? অতঃপর একটু থেমে তেরে যাওয়ার মতো করে বলে, এই আপনার মতলবটা কি বলুন তো, আমাকে ডুবানো? আনসার মি। একদম চুপ করে থাকবেন না। জুনেদকে এতটা রাখতে দেখে থরথর করে কেঁপে ওঠে আয়াত। ভয়ে তার কলিজা পুরো শুকিয়ে গেছে। তাতে বোধহয় এক ফোঁটা পানিও আর অবশিষ্ট নেই। তবুও মেয়েটা কোনো রকমে বলে, আম সরি স্যার। সরি মাই ফুট। কি করব আপনার সরি নিয়ে? আমার কোটি টাকার লস হওয়ার থেকে কি বেঁচে যাব? 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার মধ্যে ফাইল কোথায় রেখেছেন খুঁজে বের করুন, গো। ভিতর থেকে উপচে আসা কান্নাগুলো কোনো রকমে ঠোঁট কামড়ে আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আয়াত। তবে কতক্ষণ তা সক্ষম হবে সে নিজেও জানে না। জুনেদের শেষের কথায় আর দাঁড়ায় না সে। তড়িৎ বেরিয়ে আসে মানুষটার কেবিন হতে। বাইরে বেরিয়ে এসে তার চোখে আর বাঁধ মানে না। অশ্রুবিন্দু গুলো ঝড়ো ঝড়ো করে ঝরে পড়ে বৃষ্টির ফোঁটা নেয়। তার চোখে দেখে আশেপাশের ডেস্কের মেল ফিমেল স্টাফরা।
তবে তারা কেউ তাকে কিছু জিজ্ঞাসা করছে না। তারা জানে তাদের বসও আয়াতকে বিয়ে করেছে। আবার এও জানে তাদের বসও সামান্য পান থেকে চুন খসলেই অপমানের এক শেষ রাখে না। যেখানে নিজের বিয়ে করা বউকে ছাড় দিচ্ছে না তারা তো দূর কি বাত। আয়াত ফাইলটা নিজের ডেস্কে নেই জেনেও আবারও সবকিছু ওলটপালট করে, তন্ন করে খুঁজে চলেছে। তার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না ফাইলটা কোথায় রেখেছে। এভাবে আধা ঘন্টা খোঁজার পর ক্লান্ত হয়ে নিজের সিটে বসে পড়ে সে। দুহাত মাথার দুপাশে দিয়ে আঁখি জোড়া বন্ধ করে ভাবতে থাকে আসলেই ওটা কোথায় রেখেছে। সে আর যায় করুক, এত মূল্যবান ফাইলটা ভুলে নিজের ডেস্কে রেখে চলে যাবে না। জুনেদ সকালে যখন বাড়িতেই ফাইলটার কথা বলেছিল, তখনই সে মানুষটার অগোচরে রুমের চারকোনা তন্ন করে খুঁজেছে। না পেয়ে ভেবেছিল হয়তো ডেস্কে আছে, কিন্তু এখানেও নেই। এখন সে কি করবে? হাউমাউ করে কান্না পাচ্ছে আয়াতের। লোকটা তাকে কত বকলো। আগের মতো মানুষটা যদি শুধু তার বশ হতো তবে এত কষ্ট বোধ হয় লাগতো না। কিন্তু এখন যে তার বশরূপী স্বামীর কাছ থেকে এত অপমানিত হয়ে তার যেন বা পাশের পাঁজর ধসে যাওয়ার উপক্রম। চোখের পানি তার বাঁধ মানছে না কিছুতেই। এমতাবস্থায় আয়াতের ডেস্কের পাশ দিয়ে যাচ্ছিল রওজা। মেয়েটাকে এভাবে দেখে অবাকের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় ছেলেটা। আয়াত, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? রওজা আয়াতের মাথায় হাত বুলিয়ে শীতল কণ্ঠে শুধাই তাকে। এদিকে মাথার ওপরে রওজার স্নেহময় আদুরে স্পর্শ পেয়ে এবার ঠোঁট উল্টে ভাইয়া বলেই জোরে জোরে কেঁদে দেয় আয়াত। তা দেখে আরো বিচলিত হয়ে পড়ে রওজা। ইতিমধ্যে বাকি স্টাফরা কাজ ফেলে নিজেদের মধ্যে ফিসফাস শুরু করে দিয়েছে। কি হয়েছে আমাকে বলো। শরীর খারাপ লাগছে। স্যারকে ডাকবো। আয়াত কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ে। তবে কান্না কেন করছো? এক মিনিট, স্যার বকেছে। এবার আয়াত ওপর নিচ মাথা নাড়ে। কিন্তু কেন? সেদিন স্যার আমাকে একটা নীল রঙের ফাইল দিয়ে বলেছিলেন সেটা চেক করে ওনাকে দিয়ে আসতে। কিন্তু ওটা আমি না চেক করেছি, আর না ওনাকে দিয়ে এসেছি। তবে এখন কিছুতেই মনে করতে পারছি না ওটা কোথায় রেখেছি। কোন দিন? গত মঙ্গলবার। ওই দিন না তুমি অনেকগুলো ফাইল স্টোর রুমে রাখতে গেলে? হ্যাঁ, সে তো পুরনোগুলো। নাক টেনে বলে আয়াত। তো ও তো হতে পারে তুমি পুরনোগুলোর সাথে ওই ফাইলটাও ভুল করে রেখে এসেছো। রওজার কথা শুনে আয়াতের আঁখি জোড়া চকচক করে ওঠে। তড়িৎ সে চেয়ার ছেড়ে উঠে হাঁটা দেয় স্টোর রুমের দিকে। স্টোর রুমে এসে বেশি বেগ পোহাতে হয় না আয়াতকে। সেই ফাইলগুলোর মধ্যে থেকে একটা করে তুলতেই সেই কাঙ্ক্ষিত নীল রঙের ফাইলটা বেরিয়ে আসে। যা চটপট হাতে তুলে নেয় সে। অতঃপর পরপর তিনটে চুমু বসিয়ে দেয় তাতে। এই ফাইলটা না পেলে কি যে এক খারাপ পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হতো, যা সে এখন কল্পনাও করতে চায় না। তাই আর কিছু না ভেবে সে জুনেদের কেবিনে যাওয়ার জন্য উদ্যত হয়। আয়াত জুনেদের কেবিনের দরজায় নক করতেই ভিতর থেকে জুনেদের ভারী গলার আওয়াজ ভেসে আসে। আসুন। আয়াত গিয়ে জুনেদের সামনে টেবিলের ওপর ফাইলটা রাখতেই জুনেদ তার দিকে রক্তিম চক্ষু জোড়া নিক্ষেপ করে শুধাই। কোথায় রেখেছিলেন? আয়াত মিনমিনে স্বরে বলে। স্টোর রুমে পুরনো ফাইলের সাথে ভুল করে রেখে এসেছিলাম। আয়াতের অন্যমনস্কতার কথা চিন্তা করে আর এক দফা রাগ জন্মায় মেয়েটার ওপর। তবুও নিজেকে সামলে কিছু বলে না সে। তবে এই মুহূর্তে আয়াত তার সামনে থাকলে তার রাগ কমবে না। তাই সে তার উদ্দেশ্য বলে। আপনি এখন আসতে পারেন। জুনেদের এহেন গা ছাড়া ভাবের কথা শুনে বুকটা কনকন করে ওঠে তার। একটু আগের অত অপমানে যা কষ্ট হয়েছে তার থেকেও চারগুণ কষ্ট তার এখন হচ্ছে। ফালা ফালা হচ্ছে বুকের বা পাশটা। জুনেদ কি তার প্রতি সত্যি বিরক্ত? ভাবতেই ভেজা নয়ন জোড়া আর অভিজে আসতে চাইছে। এমতাবস্থায় ফের তার কানে আসে জুনেদের আওয়াজ। কি হলো এমন সুরাত বানিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? যেতে বললাম তো। সেখানে আর দাঁড়াতে পারে না আয়াত। জুনেদের কথা তার বুকে তীরের ফলার মতো বিঁধছে। তাই আর দেরি না করে এক ছুটে পালায় সেখান থেকে। দুপুরের কড়া রোদে রবিমামাকে মাথার ওপরে নিয়ে ফুটপাত দিয়ে এলোমেলো পায়ে হেঁটে চলেছে আয়াত। গরমের কারণে লোকজনের আনাগোনা খুবই কম। রাস্তা একেবারে ফাঁকা বললে ভুল হবে, একটা মালবাহী ট্রাক যাওয়া আসা করছে ক্ষণে ক্ষণে। ব্যথায় জর্জরিত আয়াতের হৃদয়। বারংবার ভিজে যাচ্ছে তার আঁখি জোড়া। লোকটা অনেক খারাপ।
তাকে একদমই ভালোবাসে না, একটুও না। ভালোবাসলে অত শত অপমান করতে পারত। সে মানছে তার অনেক বড় ভুল হয়েছে। তার জন্য তো বকরও কত। প্রথম দফায় তো বকা কম পড়ে গিয়েছিল ওনার। তাই তো ফাইল পাওয়ার পরেও ওভাবে বলল, হুহো। এসব ভাবতে ভাবতে অনেকখানি রাস্তা এই রোদের মধ্যে হেঁটে ফেলেছে মেয়েটা। আরও কিছু দূর যেতেই আয়াতের মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। তবে সেদিকে পাত্তা না দিয়ে আরও দ্রুত পা চালায় সে। এখন কোনো অটো কিংবা টোটো পেলে তাতে উঠে পড়বে মেয়েটা। তবে দুর্ভাগ্যবশত তাদের একটাও টিকে পর্যন্ত দেখতে পাচ্ছে না আজ। আয়াতের এবার সত্যি সত্যি ভয় হতে লাগলো। সে আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখে মস্তান টাইপের তিনটে ছেলে তার দিকে দৃষ্টি তাক করে দ্রুত এগিয়ে আসছে। দিনের আলো হলেও ফাঁকা রাস্তা দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে আয়াতের। কোনো কিছু না ভেবে সে সাইড ব্যাগটাকে সামনে ঘুরিয়ে বুকের সাথে চেপে ধরে প্রাণপণে দৌড় দেয় সামনে। আয়াতকে দৌড়াতে দেখে ওই তিনটে ছেলেও তার পিছনে দৌড় দেয়। আয়াত দৌড়াচ্ছে আর প্রাণপণে মহান আল্লাহ তায়ালাকেই স্মরণ করছে। কি একটা পরিস্থিতির মধ্যে পড়েছে মেয়েটা। আজ তার সাথে এগুলো কি হচ্ছে। খুব করে কান্না পাচ্ছে আয়াতের। নিজের প্রতিই বিরক্ত সে। জুনেদের ওপর অভিমান করে সে কাউকে কিছু না বলে কেন এই ভর দুপুরে একা একা আসতে গেল। এই মুহূর্তে ব্যাগ থেকে ফোন বের করতে গেলে তার পায়ের দৌড় কমে যাবে। আর পিছনের ওরা তাকে খুব সহজেই ধরে ফেলবে, যা সে একেবারেই চায় না। আয়াত তার জানা সমস্ত দোয়া দরুদ পড়ে ফেলেছে ইতিমধ্যে। এক আল্লাহর ওপরে ভরসা রেখে দৌড়াচ্ছে মেয়েটা। আজ সে নিজেকে রক্ষা করতে পারবে কিনা জানা নেই তার। তবে সে প্রাণপণে চাইছে ম্যাজিকের মতো হলেও এখানে তার জুনেদ আসুক। বাঁচিয়ে নিক তাকে তার পিছনের ওই বখাটে গুলোর থেকে। আচানক একটা ছোট পাথরে পা লেগে হোঁচট খায় সে। যার ফলস্বরূপ নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে পড়ে যায় ওখানেই। আমা! মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে আয়াত। ডান পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছে সে। তার পক্ষে আর দৌড়ানো সম্ভব নয়। তাই সে ওখানেই ডুকরে কেঁদে ওঠে। সেই মুহূর্তে তার পাশে একটা গাড়ি এসে থামে। কান্নার মাঝেও আয়াতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। জুনেদ এসেছে ভেবে হাসি মুখে সামনের দিকে তাকালে তার সমস্ত ভাবনাকে ভুল প্রমাণিত করে গাড়ি থেকে নেমে আসে স্যুট বুট কোট পরিহিত একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। ভদ্রলোকের চোয়াল শক্ত এবং চোখ লাল হয়ে আছে। হয়তো অনেক রেগে আছেন উনি। তা দেখে ভয় পেয়ে যায় আয়াত। তবে ভদ্রলোকটা যথাযথ মুখে হাসি আনার চেষ্টা করে বলে, ভয় পেও না না মামুনি, ওরা চলে গেছে। আয়াত ভয় ভয় পিছনের দিকে তাকিয়ে দেখে তারা সত্যি সত্যি যে যার মতো প্রাণ হাতে করে নিয়ে পালাচ্ছে। যেন তারা তাদের বসকে দেখে নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়াত। তৎক্ষণাৎ ভদ্রলোকটি তার হাত ধরে তাকে উঠতে সাহায্য করে। অতঃপর বলে, কোথায় যাবে তুমি? চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না না আঙ্কেল, আপনাকে পৌঁছে দিতে হবে না। আমি একাই চলে যেতে পারবো। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এত বড় বিপদের মুখ থেকে রক্ষা করার জন্য। ধন্যবাদ দেওয়া লাগবে না মামুনি। তুমি তো আমার মেয়ের মতো। বড়রা বললে না করতে হয় না। গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আয়াতের মাথায় হাত রেখে ভদ্রলোকটি কথাগুলো বলতেই মেয়েটা আর না করতে পারে না। ভদ্রলোকের গাড়িটা আয়াতদের বাড়ির সামনে থামতেই আয়াত নেমে পড়ে। অতঃপর ওনার উদ্দেশ্যে বলে, আঙ্কেল আসুন না আমাদের বাড়ি। এক কাপ চা খেয়ে যাবেন। ভদ্রলোকটি মুচকি হাসেন আয়াতের কথা শুনে। ওনার খুব পছন্দ হয়েছে মেয়েটাকে। খুব বেশি মিশুকে মেয়েটা। আজ যে একটু তাড়া আছে মামুনি। তবে সময় বের করে অন্য আর একদিন অবশ্যই আসব। বাড়ি তো চিনেই গেলাম। এই বলে চলে গেলেন ভদ্রলোকটি। এদিকে সবেমাত্র লাঞ্চ করতে বসেছেন নাদিরা বেগম ও রফিক আজম। সেই মুহূর্তেই ওনাদের ডোরবেলটা বেজে ওঠে। নাদিরা বেগম খাবার ছেড়ে উঠে যান দরজা খুলতে। এবং দরজা খুলেই মেয়েকে দেখে অবাক হন তিনি। এ সময় তিনি আয়াতকে একেবারেই আশা করেননি। কারণ এ সময়ে মেয়ে ওনার অফিসে থাকে। আবার কিছু না বলেই একা একা আসায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। তাই তিনি মেয়েকে প্রশ্ন করেই ফেললেন, এভাবে একা একা এলি যে? জুনেদ জানে তো? মায়ের করা এহেন প্রশ্নে চোখ ছোট ছোট করে নেয় আয়াত। আজব মা! আমার বাড়িতে আমি আসবো, মাঝখান থেকে ওই ফোকা ফোকা ইংরেজকে জানাতে যাব কেন? কথাটা বলেই আয়াত মাকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল।
আর এদিকে চোখ মুখ কুঁচকে নাদিরা বেগম ভাবতে লাগলেন, এই ফোকা ফোকা ইংরেজটা আবার কে। দুপুরে শাওয়ার নিয়ে লাঞ্চ সেরে শাশুড়িমাকে এ বাড়িতে আসার খবর জানিয়ে দেয় আয়াত। অতঃপর নিজের রুমে বিছানায় শুয়ে সেই যে ঘুমিয়েছে মেয়েটা, এখনো ওঠার নামে কথা নেই। সন্ধে 7টা বাজতে চলল, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। নাদিরা বেগম মেয়েকে 4বার ডেকে গেছেন, কিন্তু আয়াত কিছুতেই উঠছে না। প্রচণ্ড ক্লান্ত সে। রোদের মধ্যে অতখানি দৌড়ে সারা শরীর ব্যথায় টানটান হয়ে গেছে তার। চোখ থেকে ঘুম ছাড়াতেই পারছে না সে। দুবার ওঠার চেষ্টা করে, আবারও শুয়ে পড়েছে মেয়েটা। নাদিরা বেগম আবারও আসেন মেয়ের রুমে। অতঃপর মেয়ের মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে পুনরায় আস্তে আস্তে ডাকতে থাকেন। ঘুমের মধ্যে মায়ের আদর পেয়ে মাথাটা আর একটু এগিয়ে এনে মায়ের কোলে রাখে। অতঃপর ঘুম জড়ানো কণ্ঠে বলে, এভাবে কিছুক্ষণ থাকি। মেয়ের কথায় মৃদু হাসেন নাদিরা বেগম। সন্ধে 7টায় অফিস থেকে ফেরে জুনেদ। প্রথমেই নিজের রুমে গিয়ে আয়াতকে দেখতে না পেয়ে ভ্রুকুটি করে নেয় সে। মেয়েটা তাকে না বলে চলে আসায় জুনেদ বিরক্ত খানিকটা। ওভাবেই বারান্দায় পা বাড়ায় সে। তবে সেখানেও তাকে দেখতে না পেয়ে ভাবে যারার রুমে আছে হয়তো। তাই সে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে। বেশ খানিকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোয় জুনেদ। তবুও মেয়েটা আসেনি দেখে মেজাজ তার খারাপ হতে লাগে। পা বাড়ায় বোনের রুমের দিকে। সেখানে গিয়েও আয়াতকে দেখতে না পেয়ে আবার নিচে চলে আসে। কাহিরা বেগমকে জোরে খানিকটা চিৎকার করে 1 কাপ কফি দিতে বলে আরাম করে বসে সোফায়। কিছুক্ষণ পরেই কাহিরা তালুকদার ছেলেকে 1 কাপ কফি দিয়ে চলে যেতে নিলেই জুনেদ ভ্রুজোড়া কুঁচকে মমকে প্রশ্ন করে, মম আয়াতকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? সেই কি বাবু? বৌমা যে ও বাড়ি গেছে বলে যায়নি তোকে? কিছুক্ষণ জুনেদ তার মমের দিকে তাকিয়ে থাকে। অতঃপর বলে, কাজের চাপে ভুলে গেছিলাম। আচ্ছা তুমি যাও। জুনেদের মোমো যেতেই জুনেদ চোখ মুখ শক্ত করে বিড়বিড় করে বলে, স্ট্রেঞ্জ। মেয়েটা আমাকে একবারও বলার প্রয়োজন মনে করল না। কথাটা বলেই জুনেদ বড় বড় পা ফেলে কফির কাপ নিয়ে উপরে চলে যায়। অতঃপর টেবিলের ওপরে রাখা ফোনটা হাতে নিয়ে চেক করতে থাকে আয়াত তাকে কোনো কল কিংবা মেসেজ করেছে কিনা। কিন্তু না, আজ তার ফোনে তার কোনো কল বা মেসেজ কিছুই ঢোকেনি। করিম সাহেবের একমাত্র বোনের ছেলে শ্রাবণ এসেছে ওনাদের বাড়িতে। ড্রয়িং রুমে বসে আসে ছেলেটা। তার চোখ মুখে ভীত ছাপ স্পষ্ট। আর তার পাশে চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বসে আছে লিজা। লিজার মম শ্রাবণকে 1 কাপ কফি দিয়ে তার অন্য পাশে বসে পড়ে। অতঃপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কি হয়েছে শ্রাবণ বেটা, চোখ মুখ তোমার এমন শুকনো দেখাচ্ছে কেন? মামি তো। শ্রাবণ কথা শেষ করার আগেই কেউ একজন তার কলার ধরে টেনে বসা থেকে উঠিয়ে ডান গালে পরপর দুটো চড় বসিয়ে দেন। যার ফলশ্রুতিতে পরিবেশ স্তব্ধ হয়ে যায় নিমেষে। কারো মুখে কোনো কথা নেই। হয়তো মানুষ বেশি আশ্চর্যান্বিত হলে এমনটা হয়। তোমার মতো কুলাঙ্গার ছেলেকে কিভাবে আমার বোন তার নিজের কোকে ধরেছে ভাবতেই ঘৃণা লাগছে আমার। অসভ্য ছেলে, কিভাবে অমানুষের ন্যায় একটা মেয়ের পিছনে ছুটছিলে। আজ আমি যদি ওদিক দিয়ে না যেতাম তবে। আর কিছু বলতে পারলেন না করিম সাহেব। হ্যাঁ, ওটা করিম সাহেবই ছিলেন। রাগে ওনার সারা শরীর রি রি করছে। মামা তুমি যা ভাবছো এমন কিছুই না, বিশ্বাস করো। আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। আমরা শুধু চেয়েছিলাম মেয়েটাকে তুলে জুনেদের সাথে ডিভোর্স করাতে। জুনেদ আমার বোনকে ঠকিয়ে সুখে সংসার করবে, তা আমি কি করে হতে দিই? শ্রাবণের কথা শেষ হতেই করিম সাহেব আবারও তার গালে শক্ত হাতের চড় বসান। তা দেখে লিজা চিৎকার করে বলে, ড্যাডি তুমি ব্রোকে বিনা অন্যায় বারবার এভাবে মারতে পারো না। এবার করিম সাহেব মেয়ের দিকে পুরোপুরি ঘুরে গায়ে সর্বশক্তি দিয়ে একটা চড় মেরে বলেন, সমস্ত নষ্টের গোড়া তুমি। আফসোস তোমাকে আমরা মানুষ করতে পারিনি। এরপর শ্রাবণের দিকে ঘুরে বলে, জুনেদ ওকে ঠকায়নি। ও নিজে নিজে ঠকেছে। জুনেদের মতো সুপুরুষ আমার জীবনে আমি দুটো দেখিনি। বুঝেছ? তোমরা কি বুঝবে? পারো তো শুধু বাপের টাকায় ফুটানি মেরে ঘুরে বেড়াতে। কান খুলে শুনে রাখো, এই ঘটনা যদি পুনরাবৃত্ত হয়, লিজাকে সহ তোমাদের ওই মস্তান সাথীদেরও আমি নিজ দায়িত্ব সহকারে জেলে ভরে দিয়ে আসব। ড্যাডির থেকে জীবনে প্রথমবারের মতো এত অপমানিত হয়ে ডুকরে ওঠে মেয়েটা। অতঃপর ওভাবেই কাঁদতে কাঁদতে এক ছুটে ওপরে চলে যায়। তুমিও বা এখানে কি করছো?
যাও বোনের পিছনে গিয়ে তার কষ্ট লাঘব করো। মামার কাছে খোঁচা খেয়ে শ্রাবণ আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়ে। এদিক শ্রাবণ চলে যেতেই লিজার মোমো স্বামীর উদ্দেশ্যে বলেন, অত বড় বড় ছেলে, মেয়ের গায়ে হাত না তুললেও পারতে। মুখে বলে বোঝাতে। উনি কথাটা শেষ করতেই করিম সাহেব স্ত্রীর দিকে একবার রক্তচক্ষু নিক্ষেপ করে নিজের রুমে চলে যান। ডিনার সেরে বিছানার ওপরে গোধরে বসে আছে জুনেদ। নাক দিয়ে তার ফোঁস আওয়াজ বেরোচ্ছে। কাজ ফেলে ফোন হাতে নিয়ে বসে আছে সে। সে আগ বাড়িয়ে ওই মেয়েকে ফোন করবে না কিছুতেই। কত বড় বেয়াদব মেয়েটা। স্বামীকে এক কথা না জানিয়েই নাচতে নাচতে বাপের বাড়ি চলে গেছে। আর সে এখন স্বামীরূপে বিরহের প্রেমিক পুরুষদের মতো তাকে আগ বাড়িয়ে কল করবে। কক্ষনো না। এসব ভেবে ভেবে আয়াতকে মিস করা থেকে বিরত থাকার চেষ্টা চালাচ্ছে জুনেদ। ওদিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে আয়াত। তখন অতটা সময় ধরে ঘুমানোর ফলে এখন আর তার কিছুতেই ঘুম আসছে না। যার ফলে অন্তরে পাহাড় সমান অভিমানগুলো বাড়ছে ক্ষণে ক্ষণে। নিশ্চয় লোকটা এতক্ষণ অফিস থেকে বাড়ি চলে এসেছে। আসবেই তো। এই রাত 10টার সময় তো আর ওই লোক অফিসে পড়ে থাকবে না। আর এতক্ষণে তো বদ লোকটা জেনেও গেছে সে এখন এখানে আছে। কই একবারও তো তাকে কল করছে না। ওহো, মিস করলে তো কল করবে। তার ভাবনার মাঝেই অন্তরের গহীনে থাকা সত্তাটা যেন চিৎকার করে বলছে, কিন্তু তুই তো করছিস। ওহো। মুখ বাঁকায় আয়াত। অতঃপর বলে, বয়েই গেছে আমার ওই ফোকা ফোকা ইংরেজকে মিস করতে। চোখের ওপরে হাত দিয়ে চিত হয়ে শুয়ে আছে জুনেদ। কিছুতেই ঘুম জিনিসটা তার আখি জোড়ায় ধরা দিচ্ছে না। খুব বাজে ভাবে মিস করছে সে তার অর্ধাঙ্গিনীকে। যার দরুন তার ঘুমের 12 দুগুণে 24টা বাজছে। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে টেবিলে ওপরে থাকা ফোনটা নেয় জুনেদ। অতঃপর পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখে নেয় সময়টা 1টা 5 বাজে। এত রাতে নিশ্চয় মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তবুও মনটা মানল না তার। কল লাগালো আয়াতের নাম্বারে। দুবার রিং হয়ে ব্যস্ত বলেছে এখন। আপনা আপনিই চক্ষু জোড়া বড় বড় হয়ে যায় জুনেদের। এই মেয়ে এখনো জেগে আছে। আর তার কল রিসিভ না করে কেটে দিচ্ছে। চোখ মুখ শক্ত করে জুনেদ পুনরায় তাকে কল করে। আবারও তার সাথে একই ঘটনা ঘটে। এরপরেও জুনেদ পরপর 3বার কল করলে এই 3বারও তার সাথে একই ঘটনা পুনরাবৃত্ত হয়। এবার তার মেজাজ সপ্তম আকাশে উঠে যায়। তাই কল করা বাদ দিয়ে তাকে মেসেজ করে। এই মেয়ে সমস্যা কি, আপনাকে কল করছি রিসিভ না করে কেটে কেন দিচ্ছেন? জুনেদের ফোনে আয়াতের পাল্টা মেসেজ আসে। বখাটেদের মতো এত রাতে কল করে ডিস্টার্ব কেন করছেন? বেহা পুরুষ। আয়াতের মেসেজ দেখে চোখ বড় বড় হয়ে যায় জুনেদের। এই মেয়ের তো সাহস কম নয়। তাকে বখাটে বলছে। আবার শুধু তাই নয়, তাকে বেহা তকমাও দিয়ে দিল অনায়াসে। যা তার পুরুষত্বে আঘাত লাগে। তাই সে চটে গিয়ে উত্তর দেয়, এই মেয়ে এই বেহায়া কাকে বলছেন আপনি? বিয়ের এতগুলো দিন পরেও ভার্জিন আমি। যদি সত্যিই বেহায়া হতাম তবে আপনি এতদিনে আমার বাচ্চা পেটে নিয়ে ঘুরতেন। সোজা বলার ভেবে চিনতে বলুন। এদিকে জুনেদের মেসেজ পড়ে আয়াতের মুখ ইতিমধ্যে হা হয়ে গেছে। এই লোক চরম লেভেলের অসভ্য। তার সাথে আজ জানলো প্রচণ্ড ঝগড়াটেও বটে। এই লোকের সাথে কথাই সে পারবে না। তাই আর কিছু বলে না সে। এদিকে আয়াতের আর কোনো মেসেজ আসছে না দেখে আবারও কল করে জুনেদ। এবার আর সে কলটা কেটে দেয় না, বরং রিসিভ করে কানে ধরে বলে, এত রাতে বারবার কেন কল করছেন? অবশ্যই আপনার সাথে প্রেমালাপ করতে নয়। একটা জরুরি দরকারে কল করেছিলাম। ইভেন করেছি। তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। আমি জানি মিস্টার শো আপনার জরুরি দরকারটা বলে আমাকে যদি রেহাই দেন তো আমি শান্তির সহিত ঘুমাতে পারি। আয়াতের ঘুমানোর তাড়া দেখে গলাটা সামান্য ছেড়ে নেয় জুনেদ। অতঃপর গলার আওয়াজ সিরিয়াস করে বল, আপনি আমার টাওয়েল কোথায় রেখেছেন? মানুষটার এহেন দরকারি কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় আয়াত। কিছুক্ষণ ওভাবে থেকে দাঁতে দাঁত চেপে বলে, এই ফালতু কারণে আপনি আমাকে এত রাতে কল করেছেন? মিস্টার জুনেদ তালুকদার, চোখ দুটো একটু জায়গায় মতো রেখে দেখুন, পেয়ে যাবেন। কথাগুলো বলে আর এক মুহূর্তও দেরি করে না আয়াত। ফট করে ফোনের লাইন কেটে দেয়। অতঃপর ফোনটা সুইচ অফ করে পাশে রেখে ধপ করে শুয়ে পড়ে বিছানায়। এদিকে জুনেদ তার প্রতিক্রিয়া বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে।
অতঃপর পুনরায় টেবিলের ওপরে ফোনটা রেখে সেও শুয়ে পড়ে বিছানায়। মস্তিষ্ক সচল লাগছে তার। এবার বোধহয় ঘুমটা শান্তিপূর্ণভাবে হবে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার শব্দ তার শ্রুতি মধুর লাগছে আয়াতের কাছে। সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি। খারাপ লাগছে না, বরঞ্চ খুব বেশি ভালো লাগছে এই বৃষ্টির শব্দ তার কাছে। খাটের হেডবোর্ডে হেলান দিয়ে পা থেকে কোমর পর্যন্ত কম্বল টেনে এক হাত দিয়ে হট ব্যাগে গরম পানি ভরে সেটা চেপে ধরে আছে তলপেটে। আর অপর হাতে চায়ের কাপ ধরে তাতে চুমুক দিতে ব্যস্ত সে। পরিচিত পেট ব্যথাটা তার ভালো লাগার কাছে যেন আজ পরাজিত হয়েছে। আয়াতের নাকে ভেসে আসছে তার মায়ের রান্নাঘর থেকে লুচি আর আলুর দমের জিভে জল আসার মতো গন্ধ। আহা, আজ সে মাকে সকাল সকালই বলে দিয়েছে দুপুরে সে খিচুড়ি আর মাখো মাখো ডিমের কারি দিয়ে লাঞ্চ করবে। অফিসে বসে কাজ করতে পারছে না জুনেদ। সবকিছু তার বিষাদ লাগছে। গতকাল দুপুর থেকে তার সাথে আয়াতের দেখা নেই। মেয়েটাকে ছাড়া কিছু ভালো লাগছে না তার। মেয়েটা কি তার ওপরে অভিমান করে আজ অফিস অফ দিল? গতকাল কি সে মেয়েটাকে খুব বেশি বকে ফেলেছে? ভাবতেই একটা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে জুনেদ। অতঃপর বিড়বিড় করে বলে, সরি মিসেস ডার্লিং, আম কামিং টু ইউ জান। সন্ধে 7টার সময় অফিস থেকে বেরিয়ে সোজা বাজারে এসে মিষ্টি ফলমূল সাথে কিছু অন্য বাজার নিয়ে শ্বশুর বাড়ির রাস্তার দিকে গাড়ি টান দিয়েছে জুনেদ। অতঃপর আরও 10 মিনিট ড্রাইভ করার পর সে পৌঁছায় আয়াতদের বাড়ি। জুনেদ গাড়ি থেকে নেমে হাত ঘড়ির পানে তাকিয়ে দেখে নেয় সময়টা। 8টা বেজে 35 মিনিট। তার মানে বাজার করা, এখানে আসা সব মিলিয়ে তার 1 ঘন্টা 35 মিনিট সময় লেগে গেছে। এখন সে অনেক ক্লান্ত। দুহাতে থলে ভর্তি বাজার নিয়ে দরজা খোলার অপেক্ষা করছে জুনেদ। ইতোমধ্যে দুবার ডোরবেলে চাপ দিয়ে ফেলেছে সে। তবে সেদিকে কারো কোনো পাত্তাই নেই। তাই সে পুনরায় আর একবার ডোরবেলে চাপ দিতে যাবে, এমন সময়ে দরজা খুলে দেয় আয়াত। অতঃপর চোখ বড় বড় করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে, মুখ ঘুরিয়ে তাকে সাইড দিয়ে একপাশে গিয়ে দাঁড়ায় মেয়েটা। এ সময় জুনেদকে দেখে অবাকের সাথে বেশ হাসিও পায় আয়াতের। মানুষটাকে ফরমাল ড্রেসে হাত ভর্তি বাজার নিয়ে দাঁড়াতে দেখে বড্ড হাসি পাচ্ছে তার। তবে সে হাসে না। মাথাটা নিচু করে ঠোঁট কামড়ে হাসিটা আটকানোর চেষ্টা করে। এদিকে নাদিরা বেগম শাড়ির আঁচলে হাত মুছে এদিকে এগিয়ে আসতে আসতে বলেন। তিনি কথাটা সম্পূর্ণ শেষ করতে পারেন না জুনেদকে দেখে। তড়িৎ তার পানে এগিয়ে আসতেই জুনেদ ওনাকে সালাম দেয়। নাদিরা বেগম সালামের উত্তর করে বলেন, কেমন আছো বাবা? ভালো, আপনি? এই তো বাবা, আল্লাহ যেমন রেখেছেন তেমন আছি। অতঃপর আয়াতের দিকে তাকিয়ে বলেন, আয়াত জামাইকে ভিতরে নিয়ে আসবি তো? তা না করে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। এসো বাবা ভিতরে এসো। অতঃপর আবারও আয়াতের উদ্দেশ্যে বলেন, আয়াত জুনেদকে রুমে নিয়ে যা, ফ্রেশ হোক আগে। নাদিরা বেগমের কথা শেষ হতেই জুনেদ ওনার উদ্দেশ্যে বলে, ব্যস্ত হবেন না মা, আমি এই মাত্রই আসলাম। চলুন আগে এগুলো রান্নাঘরে দিয়ে আসি। ভারী ব্যাগ বিধায় জুনেদ কারো হাতে না দিয়ে তার দুহাত সামান্য উঁচু করে কথাটা বলে নিজেই রান্নাঘরের দিকে পা বাড়ায়। এদিকে নাদিরা বেগম যে ফর্মালিটির জন্য হলেও এসব আনতে বারণ করবেন তাও পারেন না। তিনি তো জুনেদের মুখে হঠাৎ করে মা ডাক শুনে অবাক হয়ে যান। এই ছেলেকে উনি যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন। ডিনারের পর জুনেদ রফিক আজমের সাথে গল্প করতে গিয়ে বেশ অনেকটা সময় পেরিয়ে যায়। ভিতরে ভিতরে সে অনেক অস্থির। আয়াতের সাথে ভালোভাবে কথা হয়নি তার। তার এখানে আসার মূল উদ্দেশ্যই তো তার অর্ধাঙ্গিনী। তবে বুঝতে কেন চাইছে না মেয়েটা। জুনেদ তার শ্বশুর মশাইয়ের সাথে কথা শেষ করে আয়াতের রুমের দিকে পা বাড়ায়। রুমের মধ্যে প্রবেশ করে দেখে সে বিছানার একপাশে একটা পাতলা কম্বল গায়ে জড়িয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি হওয়ার ফলে গরমের ছিটেফোঁটাও নেই এখন। জুনেদ গিয়ে আয়াতের গা ঘেঁষে শুয়ে পড়ে। অর্ধেক কম্বল টেনে নিজের গায়ে দিয়ে নেয়। অতঃপর পিছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি জান, আম রিয়ালি সরি। কথাটা বলতে বলতে জুনেদের হাত আয়াতের কামিজ ভেদ করে উষ্ণ উদরে স্পর্শ করে। তবু আয়াতের কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে সে শক্ত হাতের বেশ জোরে চিমটি দিয়ে দেয় সেখানে। যার ফলস্বরূপা বলে মৃদু চিৎকার সাথে তোরাক করে ওঠে আয়াত মানুষটার হাতের মধ্যেই। ছি, এসব কি অশ্লীল আওয়াজ?
দুষ্টু হেসে প্রশ্ন করে জুনেদ। জুনেদের দুষ্টুমি বুঝতে পেরে তেলে বেগুনে জ্বলে ওঠে আয়াত। তড়িৎ মানুষটার দিকে ঘুরে গেলেই সে তার শরীরের ওপরে উঠে গিয়ে শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। ফলে পুনরায় একইভাবে চিৎকার করে ওঠে আয়াত। মাগো, এই ফোকা ফোকা ইংরেজ কি হচ্ছেটা কি? উঠুন বলছি। আপনার ৮০ কেজির হাতির মতো শরীরটাকে সরান আমার ওপর থেকে। কিছুই হয়নি জান। তবে আমি আপনি চাইলে হতে কতক্ষণ। ভ্রু নাচিয়ে কথাটা বলেই জুনেদ আয়াতের নাকে টুপ করে একটা চুমু এঁকে দেয়। অতঃপর নাকে নাক ঘষে বলে, আপনি ভুল ভাবছেন মিসেস, আমি ৮০ কেজি নই, আমার ওজন ৮৭ কেজি। জুনেদের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় আয়াতের। তাকে ঠেলে সরানোর বৃথা চেষ্টা করলে সে তার দুটো হাত খপ করে ধরে ফেলে। অতঃপর বিছানার সাথে চেপে ধরে অর্ধাঙ্গিনীর মুখে মুখ ডুবিয়ে দেয়। অনেক দিনের তৃষ্ণার্তের ন্যায় নরম অধর জোড়ায় পান করতে থাকে অমৃত সুধা। ব্যাকুল দেহে, ব্যাকুল নিঃশ্বাসে আয়াত জুনেদের কাছ থেকে ছাড়া পাবার বৃথা চেষ্টা করে। কিন্তু উন্মাদ জুনেদ তাকে ছাড়তে নারাজ। আয়াতের বৃথা চেষ্টাতে তার নরম ঠোঁটে জ্বলন বাড়িয়ে দিয়ে মুক্তি দেয় জুনেদ। অতঃপর আয়াতের কপালে কপাল ঠেকিয়ে বড় বড় শ্বাস নেয়। দুজনেই হাঁপাচ্ছে ওরা। জুনেদ কিছুটা রয়েসয়ে মৃদু স্বরে ডাকে আয়াতকে। আয়াত। হুম। কোনো রকমে সাড়া দেয় মেয়েটা। ভালোবাসি। নাকে নাক ঘষে বলে জুনেদ। এদিকে ধক করে ওঠে আয়াতের হৃৎপিণ্ড। চনমনে হয় তার চিত্ত। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে খেলে যায় সুখের তরঙ্গ। এই মুহূর্তে তার এত সুখ অনুভূতি হচ্ছে কেন? স্বামী নামক মানুষটার কাছে ভালোবাসার স্বীকারোক্তি পেল বলে কি? ভাবতেই আঁখি জোড়াবন্ধ করে নেয় সে আবেশে। আয়াত, আমি আপনাকে চাই। সম্পূর্ণভাবে নিজের করে পেতে চাই। আপনার সাথে সুখের সাগরে ভাসতে চাই আয়াত। শুধু আপনাতেই মত্ত হতে চাই। আমার সকল প্রণয় আপনার কাছে উজাড় করে দিতে চাই। শুধুমাত্র আপনার কাছে বেহায়া পুরুষ হয়ে থাকতে চাই, আজীবন। দেবেন কি সেই অনুমতিটুকু? মুহূর্তেই আয়াতের সমস্ত শরীর শিরশির করে ওঠে। হাঁসফাঁস করে ওঠে মেয়েটা জুনেদের পেটানো বক্ষের নিচে। কি করবে সে এখন? মানুষটা কষ্ট পাবে কি তার কথায়? তবুও যে তার কিছু করার নেই। পরিস্থিতিই যে এমন। আয়াত তার কাপা কাপা দুটি হাত দিয়ে জুনেদের পিঠ জড়িয়ে নেয়। অতঃপর কাপা কাপা গলায় ডাকে মানুষটাকে। মিস্টার তালুকদার। হম। আমি আমি অসুস্থ। চলবে। গল্প, হৃদয়স্পর্শী প্রেমাস্পদা। লেখনীতে আসমিনা খাতুন রিনা। তৃতীয় পর্ব।